সবচেয়ে ভয়াবহ ধোঁকা কোনো অপরিচিতর কাছ থেকে পাওয়া যায় না, বরং সেই স্বামীর কাছ থেকে পাওয়া যায় যার সাথে আপনি সারা জীবন কাটানোর শপথ নিয়েছিলেন, এবং সেই আপন বোনের কাছ থেকে পাওয়া যায় যার রক্ত আপনার শিরায় বইছে। আর তাদের মোটেও আন্দাজ ছিল না যে তাদের জীবনের সুতো এক গরিব মেয়ের হাতে থাকবে। গল্পে আপনাকে স্বাগত। সেই রাতে আকাশ থেকে বিপদের বৃষ্টি পড়ছিল। বাতাসের প্রচণ্ড ঝাপটা নদীর তীরে থাকা বাঁশঝাড়ের গায়ে আছড়ে পড়ছিল, যার ফলে পুরো পরিবেশটা ভয়াবহ আর অস্থিরতায় ভরে উঠেছিল। একটি নির্জন রাস্তায় একটি দামি কালো রঙের গাড়ি ধীরে ধীরে এগোচ্ছিল। চাকা কাদা আর পানিতে দেবে যাচ্ছিল। গাড়ির ভেতরে নিতা বসেছিল, যে একজন বিখ্যাত ধনকুবের নারী ছিল। নিজের কঠোর পরিশ্রমে সাম্রাজ্য গড়ে তোলার জন্য সে পরিচিত ছিল, কিন্তু আজ সে কাঁপছিল। তার মুখে ছিল শোক আর যন্ত্রণার ছাপ। সে মাত্রই এমন এক বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে গিয়েছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিক্রম, তার স্বামী, যে সারা জীবন তাকে রক্ষা করার শপথ নিয়েছিল, এবং রিয়া, তার আপন বোন, দুজন হাত মিলিয়েছিল। তারা নিতাকে পথের কাটা মনে করে সরিয়ে দেওয়ার এবং সমস্ত সম্পত্তি দখল করার পরিকল্পনা করেছিল। গাড়ির দরজা খুলল। বৃষ্টির ফোঁটা রাস্তায় পড়ছিল। স্ট্রিট লাইটের হলুদ আলোয় দুই বিশ্বাসঘাতকের ছায়া পানির ওপর দেখা যাচ্ছিল। বিক্রম রাগী আর কঠোর গলায় বলল, এখন শেষ করার সময় এসে গেছে। আমাকে দোষ দিও না। এটা তোমারই ভুল যে তুমি মানুষের ওপর বড্ড বেশি বিশ্বাস করো। রিয়া এক পৈশাচিক হাসি দিয়ে বলল, তার চোখে সেই জ্বালা ছিল যা সে বছরের পর বছর লুকিয়ে রেখেছিল। দিদি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবকিছু তোমার কাছে ছিল, আর আমি ছিলাম শুধু তোমার ছায়া। আজ রাতে আমি সেই সব কিছু ছিনিয়ে নেব যা আমার হওয়া উচিত ছিল। নিতা কেঁদে ফেলল। বৃষ্টির শব্দে তার কণ্ঠস্বর চাপা পড়ে গেল। রিয়া, তুমি আমার রক্ত। বিক্রম, তুমি তো শপথ নিয়েছিলে, তোমরা এমনটা কি করে করতে পারো? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই তাকে নদীতে ধাক্কা দিয়ে দেওয়া হলো। এক নির্মম আর জোরালো ধাক্কা। নিতার শরীর পানির ওপর আছড়ে পড়ল, আর একটা করুণ শব্দ প্রতিধ্বনিত হল। তারপর কালো নদীর তীব্র স্রোত তাকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে গেল। তীরে দাঁড়িয়ে বিক্রম আর রিয়া ঠান্ডা চোখে দেখছিল, যেন যা ঘটল তা দাবা খেলার একটা চাল মাত্র, যা অনেক আগে থেকেই ঠিক করা ছিল। পানির স্তর বাড়ছিল। বৃষ্টি ছিল প্রবল। নিতার দুর্বল শরীর ডুবে যাচ্ছিল। তার হাতগুলো অসহায়ভাবে বাতাসে দুলছিল। তার বুক শুধু এই জন্য ফাটছিল না যে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল, বরং এই তিতকুটে সত্যের জন্য ফাটছিল যে যাদের সে সবচেয়ে বেশি ভালোবেসেছিল আর বিশ্বাস করেছিল, তারাই এই ভয়াবহ পরিণতির জন্য দায়ী ছিল। দূরে কোথাও বৃষ্টির সাদা চাদরের মাঝে একটা প্রদীপ জ্বলছিল। একটি ছোট্ট কাঠের নৌকা ঢেউয়ের ওপর দুলছিল, যা একটি রোগা পাতলা মেয়ে চালাচ্ছিল। তার নাম চন্দা। বয়স মাত্র 12 বছর। তার শরীর ছোট ছিল। নৌকা চালানো আর মায়ের সাথে সিঙারা পকোড়া বিক্রি করার কারণে তার হাতের তালু শক্ত হয়ে গিয়েছিল। তার পাশে তার অসুস্থ মা বসেছিল, যে ভীষণভাবে কাশছিল। কিন্তু তবুও সে ভেজা সিঙারার ঝুড়িটি শক্ত করে ধরে রেখেছিল। ঠিক তখনই চন্দা পানির মাঝখানে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। সে মন দিয়ে দেখল। তার বুক থকথক করতে লাগল যখন সে দেখল যে এই তুফান আর বৃষ্টির মাঝে কেউ ডুবে যাচ্ছে। বেশি কিছু না ভেবে চন্দা চিৎকার করে উঠল, মা দেখো, ওখানে কেউ আছে, কেউ ডুবে যাচ্ছে। দুর্বল মা ঘাবড়ে গেল আর তাকে থামানোর চেষ্টা করল। চন্দা, অনেক বিপদ, যেও না। কিন্তু সেই বাচ্চাটি বৈঠা ছেড়ে দিল আর তীব্র স্রোতে ঝাঁপ দিল। সেই ঝাপসা বৃষ্টিতে একটি ছোট বাচ্চা ঢেউয়ের সাথে লড়ে সেই অচেনা মহিলাকে নিজের পুরনো নৌকার দিকে টেনে আনা এমন এক মুহূর্ত হয়ে গেল যা সবার ভাগ্য বদলে দিল। চন্দার প্রতিটি অঙ্গ কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত সংকল্প, এই মানুষটিকে যেভাবেই হোক বাঁচাতে হবে। আর সেই মুহূর্তেই ভাগ্যের চাকা ঘুরে গেল এবং কর্মফলের এমন এক কাহিনী শুরু হলো যা কেউ আশা করেনি। বৃষ্টি তখনও থামেনি। বাতাসের ঝাপটা নৌকাটিকে এদিক ওদিক টলিয়ে দিচ্ছিল। চন্দা তার সর্বশক্তি দিয়ে সেই অজ্ঞান মহিলার হাত টানল। তার ছোট কাঁধ কাঁপছিল, চোখ চিন্তায় ভরা, আর শ্বাস ফুলে উঠছিল। মা, আমি ধরে ফেলেছি, মা তুমি ঝুড়িটা ধরে রাখো, খাবার যেন ভেসে না যায়। চন্দার হাঁপানো গলার স্বর বৃষ্টির শব্দ ভেদ করে শোনা গেল। অসুস্থ মা, যার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর কাশি থামছিল না, সেও ঝুঁকে তার মেয়েকে সাহায্য করল। নিজের দুর্বল হাতে সে সেই অচেনা মহিলার কাপড় শক্ত করে ধরল এবং দুজনে মিলে তাকে নৌকায় টেনে তুলল। নিতা ভেজা কাঠের পাটাতনে পিঠ ঠেকিয়ে শুয়েছিল। বৃষ্টির পানি আর নদীর পানি তার এলোমেলো চুল থেকে ঝরছিল। তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল আর শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল।
সেই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছিল যেন একটি লাশ মাত্র পানি থেকে তোলা হয়েছে। চন্দা ঘাবড়ে গিয়ে তার কান নিতার বুকের ওপর রাখল। সে খুব ধীর হৃৎস্পন্দন শুনতে পেল। সেই বাচ্চার মাসুম চোখে আশার আলো জ্বলে উঠল। মা, ইনি এখনো বেঁচে আছেন, আমাদের ওনাকে বাঁচাতে হবে। কোনো ডাক্তারি জ্ঞান ছাড়াই কেবল অন্তরের ডাক শুনে চন্দা তার নরম হাত দিয়ে নিতার বুক পাম্প করতে লাগল এবং ঝুঁকে তার মুখে শ্বাস দিতে লাগল। মুষলধারে বৃষ্টির মাঝে এই দৃশ্যটি যতটা বেদনাদায়ক ছিল ততটাই হৃদয়স্পর্শী ছিল। মা তার মেয়েকে দেখল, তার চোখ অশ্রু ভেজা হয়ে গেল। সে জানত যে সে নিজে খুব অসুস্থ এবং হয়তো বেশি দিন বাঁচবে না, তবুও তার মেয়ে এক অচেনার জীবন বাঁচাতে নিজের জীবন বাজি ধরছিল। আমার মেয়ের মনটা সত্যিই ভগবানের দেওয়া আশীর্বাদ, মা বৃষ্টির শব্দের মধ্যে ধীরে ধীরে বলল। তার গলা বুঝে এলো। কিছুক্ষণ পর নিতার শরীর হালকা নড়ল, তার বুক ওঠানামা করতে লাগল এবং শ্বাস ফিরে এলো। চন্দা খুশিতে চিৎকার করে উঠল। বৃষ্টির পানি আর চোখের পানি তার ধুলো মাখা মুখে একাকার হয়ে গেল। মা, দেখো, ওনার জ্ঞান ফিরে এসেছে। নিতা ধীরে ধীরে চোখ মেলল। তার দৃষ্টি তখনও ঝাপসা ছিল। তার সামনে একটি রোগা পাতলা বাচ্চা ছিল, যার ভেজা চুল তার নিষ্পাপ মুখে লেপটেছিল, আর পাশে এক অসুস্থ মা যে প্রচণ্ডভাবে কাশছিল। নিতা তখনও বুঝতে পারছিল না কি হচ্ছে, শুধু তার হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করল। এই উষ্ণতা সেই শীতলতা আর নিষ্ঠুরতার একেবারে বিপরীত ছিল, যা সে কিছুক্ষণ আগে তার স্বামী আর বোনের থেকে পেয়েছিল। টলমল নৌকাটি সেই তিনজনকে নিয়ে নদীর এক নির্জন তীরে গিয়ে ভিড়ল। চন্দা নিতাকে সাহায্য করে তীরে নামাল। তার পিঠ ভিজে গিয়েছিল আর ক্লান্তিতে পা কাঁপছিল। মা ধীর গলায় বলল, মেয়ে, আমরা ওনাকে এখন সরকারি হাসপাতালে নিয়ে যেতে পারব না। বৃষ্টি খুব বেশি আর রাস্তা অনেক দূরে। চলো ওনাকে আগে আমাদের বাড়িতে নিয়ে যাই। চন্দা দ্রুত মাথা নাড়ল। তার কাছে কারোর জীবন বাঁচানো কোনো লাভ ক্ষতির অঙ্ক ছিল না, শুধু কাউকে মরতে ফেলে রাখা যায় না, এটুকুই সে জানত। তাদের বাড়ি ছিল নদীর পাড়ে একটি কাঁচা ঝুপড়ি। ছাদ দিয়ে পানি পড়ছিল, বাঁশের দেয়ালে ফুটো ছিল। নিজের ছোট ছোট কাঁপানো হাতে চন্দা উনুন জ্বালাল, যার ধোঁয়া তার চোখে লাগছিল, আর চেষ্টা করতে লাগল যেন নিতার কাপড় শুকিয়ে যায়। অসুস্থ মা নিজের অসুখের জন্য বাঁচিয়ে রাখা দামি ভেষজ আর কাড়া বের করল, যা সে নিজের জন্য রেখেছিল, এবং তা গরম করে নিতাকে খাওয়াতে লাগল। জীবন বাঁচানো সবচেয়ে জরুরি, আমার অসুখ পরে দেখা যাবে, মা জোর করে হেসে বলল, কিন্তু তার চোখে শারীরিক যন্ত্রণা আর চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই দারিদ্র্যের মাঝে কেরোসিন তেলের প্রদীপের টিমটিমে আলো নিতার ফ্যাকাশে মুখে পড়ছিল। জীবনে প্রথমবার নিতা, এক ধনকুবের নারী, যে রেশম আর মখমলের বিছানায় থাকত, যার প্রতিটি পদক্ষেপে চাকররা হাজির থাকত, আজ এক ভাঙা খাটে শুয়েছিল, যাকে পৃথিবীর সবচেয়ে গরিব মানুষের ত্যাগের থেকে উষ্ণতা পাচ্ছিল। নিতার কাছে এই অনুভূতি অদ্ভুত লাগছিল, কিন্তু একই সাথে খুব আবেগপূর্ণ। সে জানত না যে তাদের চোখে সে কে, কিন্তু চন্দার উজ্জ্বল চোখে এটা পরিষ্কার ছিল যে সে কোনো ছুঁড়ে ফেলা অপরিচিত নয়, বরং একজন মানুষ যাকে বাঁচানো দরকার ছিল। বাইরে বৃষ্টি তখনও পড়ছিল, যেন পাপের সমস্ত প্রমাণ মুছে দিতে চায়, কিন্তু এই গরিব ঝুপড়িতে একটি ছোট শিখা জ্বলে উঠেছিল, মানবতার শিখা। ধনী আর গরিব দুটি সম্পূর্ণ আলাদা জগতেরই বন্ধন একটি দীর্ঘ যাত্রার শুরু ছিল। পরদিন সকালে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আকাশে কালো মেঘ তখনও ছেয়েছিল। খড়ের ছাদ থেকে পানি টপটপ করে পড়ছিল। নিতা এক দীর্ঘ অচৈতন্য অবস্থার পর চোখ মেলল। সে নিজেকে একটি শব্দ করা খাটের উপর পেল, যেটাতে একটি পুরনো আর ছেঁড়া চাদর ছিল। পাশে প্রদীপটি তার শেষ শ্বাস নিচ্ছিল। নিতা নড়ার চেষ্টা করল, পুরো শরীর ব্যথায় টনটন করছিল। ঠিক সেই মুহূর্তে গতরাতের স্মৃতিগুলো কোনো ধারালো ছুরির মতো তার মাথায় গেঁথে গেল। বিক্রমের সেই ঠান্ডা মুখ, বোন রিয়ার তাকে নদীতে ধাক্কা দেওয়া, বুকের যন্ত্রণা আবারও জেগে উঠল। কিন্তু এবার এই যন্ত্রণা শুধু শারীরিক ছিল না, বরং সবচেয়ে গভীর বিশ্বাসঘাতকতার ক্ষত ছিল। কোণা থেকে এক লম্বা আর শুকনো কাশির শব্দ এলো। নিতা মাথা ঘুরিয়ে দেখল যে এক অত্যন্ত দুর্বল মহিলা, যার গাল বসে গেছে আর ঠোঁট সাদা হয়ে গেছে, একটি ছেঁড়া চাটায়ের উপর কুঁকড়ে বসেছিল। সে চন্দার মা ছিল। অসুস্থতা সত্ত্বেও যখন সে দেখল যে অতিথি জেগে গেছে, তখন সে মায়াভরা হাসি দিল। আপনি জেগে গেছেন? চন্দা কাল সারা রাত আপনার জন্য খুব দুশ্চিন্তায় ছিল। ওর ভয় ছিল যে আপনি বাঁচবেন কিনা। মায়ের গলা ভারী ছিল আর কাশির কারণে মাঝে মাঝে থেমে যাচ্ছিল, কিন্তু প্রতিটি শব্দে দয়া ফুটে উঠছিল।
তখনই চন্দা ভেতরে ছুটে এলো। তার খালি পা কাদা মাখা ছিল। তার হাতে সেদ্ধ করা রাঙা আলুর সুইট পটেটোর একটি ছুরি ছিল। তার কপালে ঘাম ছিল, কিন্তু চোখে ছিল আনন্দ। দিদি, আপনি ঠিক হয়ে গেছেন? দিদি, একটু কিছু খেয়ে নিন, পেট গরম হবে। আমি পাশের বাড়ির কাকিমার কাছ থেকে এই আলুগুলো চেয়ে এনেছি। নিতা স্তব্ধ হয়ে গেল। একটি 12 বছরের বাচ্চা, যার এই বয়সে খেলাধুলা করার কথা, সে তার অসুস্থ মা আর এক অপরিচিতের খাবারের জোগাড়ের জন্য এদিক ওদিক ছুটছিল। চন্দার সাহায্যে উঠে বসতে বসতে নিতা ঝুপড়ির চারদিকে চোখ বোলাল। সেখানে খুব কম আর পুরনো আসবাব ছিল। একটি ঘষে যাওয়া কাঠের টেবিল, দুমড়ে যাওয়া বাসনপত্র, কোনায় আধভাজা সিঙ্গারা আর পাঁপড় রাখা ছিল। নিতার মনে এক হাহাকার উঠল। বছরের পর বছর সে রাজপ্রাসাদের মতো বাংলোতে থাকল, সোনার প্রলেপ দেওয়া বাসনে খাবার খেল, কিন্তু আজ সে বুঝতে পারল একটি সাধারণ ছাদের কী দাম হয়, যেখানে দারিদ্র্য থাকা সত্ত্বেও ভালোবাসার উষ্ণতা থাকে। নিতা যখন ভাবনায় ডুবেছিল, চন্দার মায়ের ভারী কণ্ঠস্বর আবার শোনা গেল। আমাকে ক্ষমা করবেন, আমাদের ঘর খুব গরিব, আমাদের কাছে আপনার সেবার জন্য বিশেষ কিছু নেই, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, যাই খেতে পাবো আগে আপনাকে দেব। এ কথা বলতেই তার প্রচণ্ড কাশি এলো আর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। নিতা চমকে গেল, তার বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল এই অসুখ সামান্য নয়। চন্দা সঙ্গে সঙ্গে একটি পুরনো কাপড় দিয়ে মায়ের মুখ মুছে দিল। তার চোখ লাল হয়ে গেল। মা, আর একটু সহ্য করে নাও, আমি টাকা রোজগার করে তোমার জন্য ওষুধ আনব। চন্দার নিষ্পাপ গলা কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত জেদ। নিতার নাকে জ্বালা করতে লাগল, সে কাঁদতে চাইছিল। সে তার কোম্পানির চ্যারিটি ফান্ডের রিপোর্টে গরিবদের কাহিনী পড়েছিল, কিন্তু কখনো নিজের চোখে কোনো বাচ্চাকে এত দারিদ্র্যের মধ্যে থেকেও এত শক্ত হতে দেখেনি। দরজার ফাঁক দিয়ে ভোরের হালকা আলো চন্দার মুখে পড়ল। সে ঝুঁকিয়ে একটি গরম রাঙা আলু নিতার হাতে রেখে দিল। আপনি খান, শক্তি পাবেন। আমি আর মা তো অভ্যেসের দাস, আমরা না খেয়েও থাকতে পারব। এই নিষ্পাপ কথাটি নিতার হৃদয়ে করাতের মতো চলল। তার কাছে দুনিয়ার সব রকম খাবার থাকত, কিন্তু আজ একটি রাঙা আলু তার গলা বুঝে দিল। সে চুপচাপ মা মেয়েকে দেখতে থাকল। চন্দা তার পুরনো ঝুড়িটা তুলে নিয়ে কাজে যাওয়ার জন্য তৈরি হতে লাগল, যাতে মায়ের ওষুধের জন্য কিছু টাকা জমা করতে পারে। একটি রোগা পাতলা বাচ্চা ভেজা সিঙ্গারাগুলো পরিষ্কার করে বিক্রি করার চেষ্টা করছিল, যাতে তাদের লোকসান না হয়। এটি দেখে নিতার মন ব্যাকুল হয়ে উঠল। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, ভাগ্য কেন এত অবিচার করে? যে মানুষগুলো এত ভালো আর সরল, তাদের এত কষ্ট কেন? আর সেই বিশ্বাসঘাতক আর দুষ্টু লোকগুলো রেশমের বিছানায় কেন ঘুমাচ্ছে? চন্দার চোখে নিতা নিজের যৌবনের ছায়া দেখতে পেল। সে নিজেও কখনো দারিদ্র্যের সাথে লড়ে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিল, কিন্তু তফাতটা ছিল এই যে নিতা সুযোগ পেয়েছিল, যখন চন্দা দারিদ্র্যের এমন এক চক্রব্যূহে ফেসেছিল যেখান থেকে বেরোনো অসম্ভব মনে হচ্ছিল। নিতার মনে দয়ার আশার এক বীজ অঙ্কুরিত হল। সে ধীরে ধীরে বাচ্চাটির খসখসে হাতটি নিজের হাতের মুঠোয় নিল, এবং সেই মুহূর্তেই সেই গরিব ঝুপড়িতে ওদের দুজনের ভাগ্য এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে গেল। সেই বিকেলে যখন ডুবন্ত সূর্যের শেষ আলো নদীর পানিতে ঝিলমিল করছিল, নিতা বাঁশের খুঁটিতে পিঠ টেকিয়ে বসেছিল আর চুপচাপ চন্দা ও তার মাকে দেখছিল। মা প্রচণ্ড কাশছিল, তার মুখ ধসে গিয়েছিল, তবুও সে কিছু পুরনো চাটাই বোনার চেষ্টা করছিল, যাতে সেগুলো বিক্রি করে সামান্য চাল জোগাড় করা যায়। তার হাত কাঁপছিল, সেলাই এদিক ওদিক হয়ে যাচ্ছিল, যার ফলে চাটাইয়ের বুনন খারাপ হচ্ছিল। তবুও সে হার মানছিল না। তার চোখেই জেদ ছিল যে সে নিজের মেয়েকে ক্ষুধার্ত দেখতে পারবে না। চন্দা তার পাশে বসেছিল, মাকে সাহায্য করছিল, আর সাথে সাথে একটি ছেঁড়া পুরনো কুর্তা সুই সুতো দিয়ে তালি দিচ্ছিল। তার সেলাই ছিল আনাড়ি, কিন্তু তাতে এক বাচ্চার তার মায়ের জন্য সীমাহীন ভালোবাসা মিশেছিল। তারপর সে উঠে তার সিঙ্গারার ঝুড়ি তৈরি করতে লাগল। সে ভিজে যাওয়া জিনিসগুলোকে একটি ছেঁড়া প্লাস্টিক দিয়ে ঢেকে দিল, যাতে পরের দিন সকালে বাজারে নিয়ে যেতে পারে। ঘরের সমস্ত ভারী কাজ সেই ছোট্ট প্রাণটির কাঁধে ছিল, তবুও চন্দার চোখে কোনো অভিযোগ ছিল না। ছিল শুধু তার মাকে আরও একটি দিন বাঁচিয়ে রাখার আকুতি। নিতা এসব দেখে ভেতর থেকে কেঁপে উঠল। তার বুক ভরে এলো। বছরের পর বছর সে গর্বিত ছিল যে সে দারিদ্র্য থেকে উঠে কোটিপতি হয়েছে, কিন্তু হয়তো যে দারিদ্র্য সে দেখেছিল তা এত ভয়ঙ্কর কখনো ছিল না।
অন্তত শুরুতে তার সাথে তার স্বামী ছিল, একজন সঙ্গী ছিল, কিন্তু এখানে তো দুই একা প্রাণ পুরো দুনিয়ার সাথে লড়ছিল। হঠাৎ নিতা তার ভারী গলায় জিজ্ঞেস করল, চন্দা, তুমি কি স্কুলে যাও? চন্দা মাথা তুলল, একটু ইতস্তত করল, আর তারপর ধীরে ধীরে না সূচক মাথা নাড়ল। তার চোখে এমন এক দুঃখ ছিল যা দেখলে যে কোনো বড় মানুষের বুক ফেটে যাবে। আমি স্কুলে যেতাম, কিন্তু ছেড়ে দিয়েছি। মা অসুস্থ, আমাকে নৌকা চালাতে হয় আর সিঙ্গারা বিক্রি করতে হয় যাতে মায়ের চিকিৎসা হতে পারে। আর তাছাড়া বইপত্র খুব দামি, আমি চাওয়ার সাহস করতে পারিনি। এই সহজ উত্তরটি নিতার হৃদয়ে কোনো খঞ্জরের মতো লাগল। তার মনে পড়ল কিভাবে শিক্ষাই ছিল সেই রাস্তা যা তাকে দারিদ্র্য থেকে বের করেছিল। কিন্তু এখানে এক প্রতিশ্রুতিমান আর নিষ্পাপ বাচ্চাকে শুধু সামান্য কিছু টাকা আর ওষুধের জন্য নিজের স্বপ্নের গলা টিপতে হচ্ছে। মা তার মেয়ের কথা শুনল আর এক গভীর দীর্ঘশ্বাস ছাড়ল। আমি ওকে কতবার বুঝিয়েছি স্কুলে যেতে, কিন্তু ও খুব জেদি, মানে না, বলে যে আমাকে ছাড়া মা বাঁচবে না। এটা শুনে আমার কলিজা ফেটে যায়, কিন্তু আমি অসহায়। নিতা চান্দার দিকে তাকালো, তার বড় বড় চোখে জল ছিল, কিন্তু তবুও এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সেই মুহূর্তে নিতা নিজের উপর লজ্জা অনুভব করল। বছরের পর বছর সে কোম্পানির চেয়ারম্যানের চেয়ারে বসে থাকল, চ্যারিটি ফান্ড চালালো, কোটি কোটি টাকা দান করল, কিন্তু তার চোখের সামনে একটি বাচ্চা এত কষ্টে জীবন কাটাচ্ছিল যে স্কুলেও যেতে পারছিল না, অথচ সে খবরটুকুও রাখেনি। এই অবিচার তাকে নিজেরই অবহেলার প্রমাণ মনে হচ্ছিল। বাইরে বিকেলে ঠান্ডা বাতাস বইছিল, যাতে নদীর মাটি আর বুনো ঘাসের গন্ধ মিশেছিল। নিতা চোখ বন্ধ করল। দূর থেকে আসা বাজারের শব্দ আর বাচ্চাদের খেলার আওয়াজ তার কাছে অন্য কোনো জগতের মনে হচ্ছিল। এমন এক জগৎ যা সাদামাটা ছিল এবং যা থেকে সে বছরের পর বছর দূরে ছিল। সেখানে দারিদ্র্য ছিল, কিন্তু ভালোবাসার আলোও ছিল। কিছুক্ষণ পর চন্দা নিতার সামনে পাতলা খিচুড়ির একটি বাটি রাখল আর খুব ভালোবেসে বলল, দিদি, আপনি খেয়ে নিন, শক্তি পাবেন। আমি পাশের বাড়ির কাকিমার কাছ থেকে সামান্য চাল চেয়েছিলাম। সেই বাটিতে পানি বেশি আর চালের দানা কম ছিল, সাথে সামান্য কিছু সেদ্ধ সবজি। নিতার গলা বুঝে এলো। তার তো রাজকীয় ভোজ, দামি মদ আর সুস্বাদু খাবারের অভ্যাস ছিল, কিন্তু আজ এই সাধারণ খিচুড়ি তাকে কাঁদাচ্ছিল। এটা এই জন্য নয় যে তাতে স্বাদ ছিল না, বরং এই জন্য যে সেই সামান্য চালের দানায় সেই বাচ্চার সত্যিকারের ভালোবাসা মিশেছিল। সে কাপা হাতে চামচ তুলল এবং এক এক গ্রাস গেলার চেষ্টা করল। তারপর ধীরে ধীরে হেসে বলল, খুব সুস্বাদু, ধন্যবাদ বেটা। চন্দা খিলখিল করে হেসে উঠল। তার হাসি নিতার মনের অন্ধকার দূর করে দিল, আর মা আড়ালে তার শাড়ির আঁচলে চোখের জল মুছে নিল। রাত হল, আর যখন পুরো ঝুপড়িতে শুধু প্রদীপের আলো অবশিষ্ট ছিল, নিতা বাতাসের শোঁ শোঁ শব্দ আর মায়ের কাশির শব্দ শুনতে পেল। অন্ধকারে শুয়ে নিতা সেই বিশ্বাসঘাতকদের কথা ভাবতে লাগল, যারা তাকে নদীতে ফেলে দিয়েছিল। তারা নিষ্ঠুর হতে পারে, কিন্তু তারা জানত না যে নিতা যখন সবচেয়ে বেশি অসহায় ছিল, ভাগ্য তাকে এই দুই গরিব কিন্তু দয়ালু মানুষের সাথে মিলিয়ে দিল। আর সে মনে মনে শপথ নিল যে যদি সে আরেকটি সুযোগ পায়, তবে এই বাচ্চার ভাগ্যকে সে দারিদ্র্যের অন্ধকারে ডুবে যেতে দেবে না। সেই একই সময়ে শহরের মাঝখানে থাকা সেই আলিশান বাংলোতে বিক্রম আর রিয়া লিভিং রুমে মুখোমুখি বসেছিল। ক্রিস্টাল ঝাড়বাতির আলো ঝকঝক করছিল, কিন্তু ওখানকার পরিবেশ উত্তেজনায় ভরা ছিল। তাদের এখন আর আগের মতো নিশ্চিন্ত আর শান্ত দেখাচ্ছিল না, বরং তারা ঘাবড়ে গিয়েছিল। বিক্রমের হাতে সকালের খবরের কাগজ ছিল। প্রথম পাতার একটি খবর তোলপাড় সৃষ্টি করেছিল। এক মধ্যবয়সী মহিলাকে নদী তীরের মানুষ ঝড়ের রাতে বাঁচিয়েছে, জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। খবরের সাথে একটি ঝাপসা ছবি ছিল, কিন্তু তাতে নিতার মুখ পরিষ্কার চেনা যাচ্ছিল। বিক্রম রাগে খবরের কাগজটি এমনভাবে দুমড়াল যে তা কুঁচকে গেল এবং দাঁত কিড়মিড় করে বলল, এটা অসম্ভব, আমি নিজের চোখে ওকে ডুবতে দেখেছিলাম, ও জীবিত বাঁচে কি করে? রিয়াও কেঁপে উঠল। সে নিজের হাত শক্ত করে চেপে ধরল। তার চোখে ভয় ছিল, কিন্তু আবার সেই পুরনো জ্বালা আর শয়তানি চমক ফিরে এলো। যদিও বেঁচে যায়, তবে সব শেষ হয়ে যাবে। যদি সম্পত্তি আমাদের নামে না হয় আর আমরা পুরো ক্ষমতা হাতে না পাই, তবে আমাদের সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। রিয়ার গলায় বিষ ছিল। এমনটা হতে পারে না, ওকে ফিরে আসা উচিত নয়।
বিক্রম রাগে উঠে দাঁড়ালো আর ঘরে এদিক ওদিক হাঁটতে লাগল। গত কয়েক বছর ধরে সে একজন ভালো স্বামী হওয়ার নাটক করেছিল, কিন্তু ভেতরে ভেতরে সে তার স্ত্রীর সাফল্যে জ্বলত। এখন তার লোভ আরও বেড়ে গিয়েছিল। এটা শেষ করতে হবে, এইবার কোনো ভুল হওয়া উচিত নয়। বিক্রম গর্জে উঠল, হাসপাতালে আমার লোকের সাথে যোগাযোগ করো, আমি চাই না কোনো সাক্ষী বেঁচে থাকুক। রিয়া মাথা নাড়ল, তার চোখে এক কালো ষড়যন্ত্র ফুটে উঠল। সে ছোটবেলা থেকে তার বোনের ছায়ায় বেঁচেছিল, আর এখন যখন ধন সম্পদ তার হাতের মুঠোয়, তখন সে তা পাওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারত। কিন্তু নদীর তীরের সেই ঝুপড়িতে নিতার মোটেও আন্দাজ ছিল না যে মৃত্যু আবারও তার মাথার উপর ঘুরপাক খাচ্ছে। সে এখনও দুর্বল ছিল। চন্দা তার পাশে বসে তাকে বাতাস করছিল আর হেসে বলছিল, দিদি, আপনি চিন্তা করবেন না, আমি আর মা আপনার খেয়াল রাখব। তার নিষ্পাপ হাসি নিতার জন্য ওষুধের মতো কাজ করছিল। কিন্তু ঠিক সেই সময়ে জেলা হাসপাতালের গেটের কাছে একটি কালো ঝকঝকে গাড়ি এসে থামল। ডিউটিতে থাকা এক কম্পাউন্ডারকে বাইরে ডাকা হলো এবং তাকে একটি মোটা খাম ধরিয়ে দেওয়া হলো। অন্ধকারে এই চুক্তি খুব দ্রুত সম্পন্ন হলো। কিছু মানুষ শুধু সামান্য কিছু টাকার জন্য একজন রোগীর জীবন নিয়ে খেলতে রাজি ছিল। রিয়া ফোনে ধীর গলায় আদেশ দিল, কাজটা নিখুঁতভাবে হওয়া চাই, কারো যেন সন্দেহ না হয়। এটা নিশ্চিত করো যে ও যেন আর কখনো না জাগে। ওপাশ থেকে কম্পাউন্ডার ঠান্ডা গলায় জবাব দিল, আমি বুঝে গেছি, আজ রাতেই কাজ হয়ে যাবে। সবকিছু এক পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের মতো চলছিল, যা নিঃশব্দে নিতার দিকে এগোচ্ছিল। কিন্তু খুনিরা জানত না যে ভাগ্য নিতার সাথে এক ছোট রক্ষক দাঁড় করিয়ে দিয়েছিল। চন্দা, সেই বাচ্চাটি যার কাছে দুনিয়াবী শক্তি না থাকলেও তার কাছে সত্য দেখার মতো পরিষ্কার চোখ ছিল। একদিকে আলিশান বাংলোর অন্ধকার ষড়যন্ত্র, আর অন্যদিকে গরিব ঝুপড়ির সারল্য। এই দুই জগৎ এখন একে অপরের মুখোমুখি হতে চলেছিল। রাত গভীর হয়েছিল। জেলা হাসপাতাল নিস্তব্ধতায় ডুবেছিল। লম্বা করিডোরে টিউবলাইটের সাদা আলো ছড়িয়েছিল, আর মেঝেতে নার্সের জুতোর শব্দ প্রতিধ্বনি হচ্ছিল। শেষ কামরায় নিতা অচেতন অবস্থায় শুয়েছিল। চন্দা আর তার মায়ের সেবা শুশ্রূষায় তার একটু জ্ঞান ফিরেছিল, কিন্তু ডাক্তার তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কেউ ভাবতেও পারেনি যে জায়গাটিকে নিরাপদ মনে করা হয় সেটিই মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়াবে। সেই তরুণ কম্পাউন্ডার যে আগের দিন ঘুষের খাম নিয়েছিল, চুপচাপ ঘরে প্রবেশ করল। তার চোখে ছিল শীতলতা, আর হাতে একটি ইঞ্জেকশন, যাতে কোনো বর্ণহীন ওষুধ ভরা ছিল। সে এদিক ওদিক দেখল। বাইরের করিডর খালি ছিল, শুধু থ্যানের শব্দ আসছিল। তার হৃৎস্পন্দন স্বাভাবিক ছিল, যেন এটি কোনো হত্যা নয়, বরং রোজকার কাজ। চন্দা সেই সময় রোগীর বিছানার পাশে রাখে একটি প্লাস্টিকের চেয়ারে কুঁকড়ে বসেছিল। সারাদিন সিঙ্গারা বিক্রির দৌড়ঝাঁপে সে ক্লান্ত হয়ে পড়েছিল, আর তার চোখ লেগে এসেছিল। কিন্তু যেমনই কাচের শিশিরে টুংটাং শব্দ হল, চন্দার ষষ্ঠ ইঞ্জুতি উঠল, আর সে ঝটকা দিয়ে উঠে বসল। তার পরিষ্কার দৃষ্টি আলোতে চকচক করতে থাকা ইঞ্জেকশনের সুইংয়ের উপর পড়ল। কাকু, আপনি দিদিকে কি দিতে যাচ্ছেন? চন্দা কাঁপানো গলায় জিজ্ঞেস করল। তার চোখে সন্দেহ ছিল। কম্পাউন্ডার একটু চমকে গেল, তারপর একটি কৃত্রিম হাসি হেসে বলল, শুধু ঘুমের ওষুধ, যাতে রোগী আরাম পায়। চন্দা ইতস্তত করল। তার ছোট্ট স্মৃতিতে সে ডাক্তারকে তার মাকে ইঞ্জেকশন দিতে দেখেছিল, কিন্তু সেই ওষুধ হলুদ হতো, আর তাতে এক অদ্ভুত গন্ধ থাকত। কিন্তু এই ইঞ্জেকশন ভরা তরলটি পানির মতো পরিষ্কার ছিল। এক অজানা ভয় তার ভেতরে জন্ম নিল, এবং সে পিছিয়ে গেল। তার বুক থকথক করতে লাগল। তার বিবেক তাকে চিৎকার করতে বাধ্য করল, দেবেন না, এটা ওষুধ নয়, এটা ওনাকে মারার জন্য। তার কণ্ঠস্বর নিস্তব্ধতা চিরে প্রতিধ্বনিত হল, যার ফলে কম্পাউন্ডারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করল, যাতে কেউ আসার আগেই কাজ শেষ করে দেয়। কিন্তু তখনই দরজা খুলল, এবং ডিউটিতে থাকা এক ডাক্তার, যিনি ওখান দিয়ে যাচ্ছিলেন, চিৎকার শুনে ভেতরে চলে এলেন। কি হচ্ছে এখানে? ডাক্তার কঠোরভাবে জিজ্ঞেস করলেন। চন্দা হাঁপাতে হাঁপাতে ইঞ্জেকশনের দিকে ইশারা করতে লাগল। ডাক্তার কাকু, ওই ওষুধটা অদ্ভুত, ওটা চিকিৎসার জন্য নয়, আমি দেখেছি। ডাক্তারের সন্দেহভাজন দৃষ্টি তখনই সেই কম্পাউন্ডারের ওপর পড়ল। তিনি এগিয়ে গিয়ে তার হাত থেকে ইঞ্জেকশনটি ছিনিয়ে নিলেন। এক পলকে ডাক্তারের মুখ শক্ত হয়ে গেল, কারণ সেই ইঞ্জেকশনে যে ওষুধ ছিল তা চিকিৎসার কাগজে কোথাও ছিল না। তিনি কম্পাউন্ডারের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এই ওষুধ কোথা থেকে আনলে? কে অনুমতি দিয়েছে তোমাকে? কম্পাউন্ডার তোতলাতে লাগল, ঘামে ভিজে একাকার হয়ে গেল। ঘাবড়ে গিয়ে সে পালানোর চেষ্টা করল, কিন্তু হাসপাতালের সিকিউরিটি গার্ড তাকে ওখানেই জাপটে ধরল। বাইরের করিডোরে শোরগোল পড়ে গেল। হেড নার্স এবং বাকি স্টাফরাও সেখানে পৌঁছে গেলেন। যে জায়গাটি শান্ত ছিল, সেখানে এখন হুলস্থুল পড়ে গেল। ঘরের ভেতরে চন্দা নিতার হাত শক্ত করে ধরল। তার চোখে জল ছিল।
দিদি, আমি বলেছিলাম না আমার ওই ওষুধটা অদ্ভুত লেগেছিল। আপনি ভয় পাবেন না, আমি আছি তো। নিতা যে এখনও দুর্বল ছিল, আবেগে আপ্লুত হয়ে গেল। সে সেই ছোট্ট বাচ্চাটিকে দেখল যে নিজে কাঁপছিল, কিন্তু তবুও তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তার বুক ভরে এলো। গত বছরগুলোতে তার কাছে কত বডিগার্ড, অ্যাসিস্ট্যান্ট আর সঙ্গী ছিল, কিন্তু মৃত্যুর সময় এক গরিব বাচ্চা তার জন্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। ডাক্তার গম্ভীর কিন্তু আবেগপ্রবণ গলায় বললেন, রোগীর কপাল ভালো যে এই বাচ্চাটি এখানে ছিল। যদি কয়েক মিনিটেরও দেরি হতো তবে পরিণাম খুব খারাপ হতে পারত। চন্দার মাও দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছাল। তার মেয়ের চিৎকার শুনে সে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু যখন সে দেখল যে নিতা সুরক্ষিত এবং সেই বিষাক্ত ইঞ্জেকশন বাজেয়াপ্ত করা হয়েছে, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই গরিব মহিলার চোখে কৃতজ্ঞতার সাথে সাথে এক অজানা ভয়ও ছিল যে আসলে এসবের পেছনে কে আছে। হাসপাতালের বাইরে পার্কিংয়ে কালো গাড়িটি অন্ধকারে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। রিয়া ফোন নিচে নামালো। তার মুখ শুকিয়ে গিয়েছিল। কাজ হয়নি, ওই বাচ্চাটি দেখে ফেলেছে, সে বলল। বিক্রম স্টিয়ারিং হুইল শক্ত করে ধরল। তার চোখ রাগে লাল হয়ে যাচ্ছিল। তাহলে এইবার আমাকে নিজেকেই কাজ করতে হবে। যতক্ষণ ও শ্বাস নিচ্ছে আমাদের সমস্ত পরিকল্পনা বৃথা। রাতের বাতাস নিজের সাথে পেট্রোল আর ধোঁয়ার গন্ধ নিয়ে এলো। অন্ধকারে বসে থাকা সেই দুই বিশ্বাসঘাতক তাদের ষড়যন্ত্র আরও গভীর করল। তারা জানত না যে তারা যতটা লুকানোর চেষ্টা করছিল, আইনের ভাস ততটাই শক্ত হচ্ছিল। আর সেই মুহূর্ত থেকেই ভালো আর মন্দের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, যাতে এক সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল চন্দা, একটি ছোট গরিব মেয়ে, কিন্তু যার চোখ সত্য দেখতে জানত। আলিশান বাংলোর বিশাল লিভিং রুমে ক্রিস্টাল ঝাড়বাতির উজ্জ্বল আলো সেই উত্তেজনা কমাতে পারছিল না যা সেখানে ছড়িয়েছিল। বিক্রম সোফায় ধাপাস করে বসে পড়ল। তার হাত কাঁপছিল এবং সে মদের গ্লাসটি শক্ত করে ধরে রেখেছিল। মদ উপচে পড়ছিল, কিন্তু সে এক চুমুকও পান করতে পারছিল না। ফোনের স্ক্রিনে একটি ছোট মেসেজ এলো, ব্যর্থ। মেয়েটা চিৎকার করতে শুরু করেছিল। হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়েছে, আমি ধরা পড়েছি। বিক্রম তার ফোন টেবিলে আছড়ে মারল। কাঁচ ভাঙার তীব্র শব্দে রিয়া চমকে উঠল। সে এগিয়ে এলো। তার গলা নিচু, কিন্তু বিষাক্ত ছিল। আমরা ভুল করেছি। আমি তোমাকে আগেই বলেছিলাম, এমন লোক নিয়োগ করো না যে সহজেই ধরা পড়ে যায়। বিক্রম গর্জে উঠল। তার চোখ লাল ছিল। এখন একে অপরকে দোষ দেওয়ার সময় নয়। সবচেয়ে বড় বিপদ হলো এখন ওর কাছে নিরাপত্তা আছে। ওই বাচ্চাটা ও সবার সামনে চিৎকার করার সাহস দেখিয়েছে। যদি নিতার জ্ঞান ফেরে আর সে জানতে পারে, তবে সে তখনই বুঝে যাবে যে কেউ ওকে মারতে চায়। রিয়া এক মুহূর্তের জন্য চুপ করে রইল। তারপর তার ঠোঁটে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। তাহলে আমাদের কাছে একটাই রাস্তা বাকি থাকে, সে ঠান্ডা গলায় বলল। ওই বাচ্চাটা ওকে গায়েব করে দিতে হবে। বিক্রম তার শাড়িকার দিকে তাকালো। তার চোখেও সেই হিংস্রতা নেমে এলো। এই চিন্তাটা ভয়ানক ছিল, কিন্তু এই মুহূর্তে তাদের কাছে এটাই সঠিক মনে হচ্ছিল। একটি গরিব বাচ্চা যার কোনো রক্ষক নেই, সে তাদের পথের পাথর হয়ে দাঁড়াচ্ছিল। যদি তারা দ্রুত কিছু না করে, তবে তাদের এত কষ্টের তৈরি পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ওদিকে হাসপাতালে নিতার এক দীর্ঘ অচেতন অবস্থার পর পুরোপুরি জ্ঞান ফিরছিল। সেই তুফানি রাতের ঝাপসা স্মৃতিগুলো এখন পরিষ্কার হচ্ছিল। বিক্রমের সেই পাথুরে চোখ, রিয়ার হাতের সেই জোরালো ধাক্কা। যখনই সে এটা ভাবত, তার বুক কেঁপে উঠত। পানির শীতলতার চেয়েও তাকে আপনজনদের বিশ্বাসঘাতকতার ব্যথা বেশি কষ্ট দিচ্ছিল। চন্দা বিছানার পাশে বসেছিল এবং খুব মনোযোগ দিয়ে একটি আপেল ছুলে তার ছোট ছোট টুকরো করছিল। যখন সে দেখল যে নিতা জেগে গেছে, তার মুখ খুশিতে ভরে উঠল। দিদি, একটু খেয়ে নিন, শক্তি আসবে। আমি আর মা আপনার খেয়াল রাখব। নিতা সেই বাচ্চাটির নির্মল আর নিষ্পাপ চোখের দিকে তাকালো এবং নিজের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। কাল থেকে আজ পর্যন্ত এই বাচ্চার সরলতা তাকে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। এখন যখন ডাক্তার তাকে সেই বিষাক্ত ইঞ্জেকশনের কথা জানালেন, সে শিউরে উঠল। তারা কি সত্যিই তাকে মারতে চেয়েছিল? সে সমস্ত সূত্রগুলো মেলালো। ইদানিং বিক্রমের তাকে জোর করে অনেক কাগজে সই করার জন্য বলা, সম্পত্তি হস্তান্তরের তাড়া আর রিয়ার তার স্বামীর কাছাকাছি আসা, এই সব কথা তার মনে এক ভয়ানক সন্দেহ তৈরি করেছিল। সে মুঠি শক্ত করল। তার মন কাঁদছিল, কারণ এখন সে বুঝতে পারছিল যে সব কিছুর পেছনে আর কেউ নয়, বরং তার স্বামী আর আপন বোন ছিল। বাইরে রাতের বাতাস জানালা দিয়ে ভেতরে আসছিল, যাতে ওষুধের গন্ধ মিশেছিল। নিতা চোখ বন্ধ করল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে তার গালে পড়ল। কিন্তু যখন সে চোখ মেলল, চন্দা একদৃষ্টে তাকে দেখছিল, যেন বলতে চাইছিল, আপনি একা নন। সেই মুহূর্তে নিতা ঠিক করে ফেলল যে সে আর দুর্বল হবে না। শহরের অন্য প্রান্তে বিক্রম আর রিয়া তাদের পরবর্তী চাল দিচ্ছিল। তারা এক গুন্ডাকে ভাড়া করল যে টাকা আদায়ের কাজ করত।
তার কাজ ছিল চন্দা আর তার মায়ের ওপর নজর রাখা। যদি ওই মেয়েটি একবারও মুখ খোলে, রিয়া ধীরে ধীরে বলল, তবে নিশ্চিত করো যে ও যেন আর কখনো সুযোগ না পায়। সেই গুন্ডা এক বিশ্রী হাসি হেসে নোটের তারা নিজের পকেটে রাখল আর অন্ধকারে মিলিয়ে গেল। আরও একটি কালো পরিকল্পনা শুরু হয়েছিল। কিন্তু ভাগ্যের খেলা ছিল অদ্ভুত। এইবার শুধু চন্দা নিতার সাথে ছিল না, বরং নিতা নিজেও এখন সচেতন ছিল এবং সত্যের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হচ্ছিল। পরদিন দুপুরে আকাশে কালো মেঘ ছেয়েছিল, যেন পুরো নদী এলাকা কোনো শোকে ডুবে আছে। চন্দা তখনও তার ছোট নৌকাটি ঘাটে লাগিয়ে বেঁচে যাওয়া সিঙ্গারার ঝুড়ি নিয়ে গলির মোড়ে পৌঁছেছিল মাত্র। তখনই সে এক অদ্ভুত লোককে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখল। লোকটির বয়স 40-এর কাছাকাছি ছিল, শরীর সুঠাম আর গলায় অদ্ভুত ট্যাটু করা ছিল। তার চোখ ছুরির মতো ধারালো ছিল। সে বিদ্যুতের খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। তার মুখে এমন এক হাসি ছিল যা একই সাথে ভয়ঙ্কর আর বেপরোয়া। এই মেয়ে, এদিকে আয়, সে ভাঙা গলায় ডাকল, যার ফলে চন্দার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। চন্দা ভয় পেয়ে গেল আর নিজের ঝুড়ি শক্ত করে ধরে পেছাতে লাগল। কিন্তু সেই গুন্ডা এগিয়ে এসে রাস্তা আটকে দিল। শুনেছে তুই খুব চালাক, সেদিন হাসপাতালে খুব চিৎকার করছিলি। তোকে কে অধিকার দিয়েছে বড়দের ব্যাপারে নাক গলানোর? সে ঝুঁকে চন্দার মুখের কাছে এলো। তার নিঃশ্বাস থেকে তামাকের কটু গন্ধ আসছিল। চন্দা কাঁপতে লাগল। সে ঝুড়িটিকে আরও জোরে আঁকড়ে ধরল, কিন্তু চুপ করে রইল। তার মনে এক ভয় গেঁথে গেল। এরা কি সেই লোক যারা দিদিকে মারতে চেয়েছিল আর এখন তাকে খুঁজছে? তখনই ঘরের ভেতর থেকে কাশির শব্দ এলো। চন্দার মা লাঠিতে ভর করে তার দুর্বল শরীর টেনে উঠোনে চলে এলো। তার চোখে ছিল সতর্কতা। তুমি কে? আমার মেয়ের রাস্তা কেন আটকাচ্ছ? গুন্ডা চোখ শুরু করল আর তারপর হঠাৎ নিজের সুর বদলে ফেলল। এক মিথ্যা হাসি দিয়ে বলল, আরে আমি তো শুধু খাবার নিতে এসেছিলাম। শুনেছি এখানে কোনো এক অচেনা মহিলাকে তুফানে বাঁচানো হয়েছে। আমি শুধু খবর নিতে চেয়েছিলাম। মা কপালে ভাঁজ ফেলল। তার অন্তরাত্মা বলছিল যে এই লোকটা বিপজ্জনক। খাবার নিতে? সে এগিয়ে গিয়ে নিজের মেয়েকে নিজের পিছনে লুকিয়ে ফেলল এবং কঠোর গলায় বলল, আমরা গরিব মানুষ, শুধু পেটের চিন্তাই করি। আমরা আর কিছু জানি না। আপনি এখান থেকে যান। গুন্ডা তাদের ওপর এক তীক্ষ্ণ দৃষ্টি ফেলল, তারপর মাটিতে থুতু ফেলে যেতে লাগল। কিন্তু ঘোরার আগে সে চন্দার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, এই ছুরি নিজের মুখ বাঁধ রাখবি। যদি তুই আবার চুচাও করিস তবে কেউ তোকে বাঁচাতে পারবে না। এই বলে সে হাসতে হাসতে গলির অন্ধকারে মিলিয়ে গেল। চন্দা ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছিল এবং সে মায়ের শাড়ির আঁচল ধরে রেখেছিল। তার চোখে জল ছিল। সে নিজের ছোট জীবনে এত ভয় কখনো পায়নি। মা নিজের দুর্বল হাতটি মেয়ের কাঁধে রাখল। সে নিজেও কাঁপছিল, কিন্তু সে হিম্মত হারাল না। ভয় পাবি না মেয়ে, কিন্তু আমার কথা মনে রাখিস। এখন থেকে খুব সাবধানে থাকবি। কেউ আমাদের মুখ বাঁধ করতে চাইছে। সেই সময়ে হাসপাতালের ঘরে নিতা বিছানায় বসে জানালার বাইরে দেখছিল। সে এখনও নিশ্চিত জানত না যে গুন্ডাদের কে পাঠিয়েছে, কিন্তু তার মন বলছিল যে এটি বিক্রম আর রিয়ারই কাজ। যখন সে চন্দাকে নিজের কাছে বসে থাকতে দেখল, যে নিজের নরম হাতে চামচ ধরে তাকে খাওয়াচ্ছিল, তখন নিতার মনে হল তাকে বাঁচতে হবে। শুধু নিজের জন্য নয়, বরং এই বাচ্চাটিকে ওই পশুদের হাত থেকে বাঁচানোর জন্য। পরদিন সকালে যখন ডাক্তার রাউন্ডে এলেন, নিতা তাদের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, ডাক্তার, আমার বিশ্বাস যে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। দয়া করে এই চিঠিটি আমার এক পুরনো বন্ধু উকিল শর্মার কাছে পৌঁছে দিন। তিনিই একমাত্র মানুষ যাকে আমি বিশ্বাস করতে পারি। ডাক্তার কিছুটা অবাক হলেন, কিন্তু নিতার চোখের অসহায়তা আর সততা দেখে তিনি রাজি হয়ে গেলেন। কিছু ঘণ্টা পরেই শহরের একটি ছোট অফিসে উকিল শর্মা খামটি খুললেন। তিনি একজন মাঝবয়সী লোক ছিলেন, যার চুল সাদা হয়ে গিয়েছিল। যেমনই তিনি নিতার লেখা কথাগুলো পড়লেন, তার হোঁশ উড়ে গেল। বিক্রম আর রিয়া আমাকে ঠকিয়েছে। ওরা আমার সম্পত্তি কেড়ে নিতে যায়। দয়া করে প্রমাণ খুঁজুন আর ওই বাচ্চা মেয়ে চন্দাকে বাঁচান। ওই আমার প্রাণ বাঁচানো একমাত্র সাক্ষী। শর্মা গভীর শ্বাস নিলেন। তার মনে পড়ল নিতা কতটা শক্ত আর সৎ মহিলা ছিলেন। তিনি যদি এটা লিখে থাকেন তবে তা মিথ্যে হতে পারে না। তিনি তৎক্ষণাৎ তার এক সাথীকে ফোন করলেন এবং চুপচাপ তদন্ত শুরু করে দিলেন। ওদিকে হাসপাতালে চন্দা অজান্তেই তার মাকে কালকের ঘটনার কথা বলে দিল, যে কিভাবে ওই ট্যাটুওয়ালা গুন্ডা তাকে হুমকি দিয়েছিল।
চন্দা ডরিয়েছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক ছিল। আমি দিদুনকে কিছু হতে দেব না, আজ আমি সবাইকে বলে দেব যে ওরা কি করেছে। মা মেয়েকে জড়িয়ে ধরলেন, তার গলা বুঝে এলো। তুমি এখনো খুব ছোট মা, কিন্তু আমার ভরসা আছে যে তোমার মনটা খুব বড়। শুধু নিজের খেয়াল রেখো মা। সন্ধ্যায় রিয়া হাতে ফুলের তোড়া নিয়ে হাসপাতালে পৌঁছাল। তার মুখে একটা মিথ্যে হাসি লেগেছিল। সে ঘরে ঢুকল যেন খুব ভালোবাসার কোনো বোন। দিদি, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। নিতা তার বোনকে দেখল। তার ঠোঁটে এক ফ্যাকাশে হাসি ছিল। সে শুধু এটুকুই বলল, এই বাচ্চা মেয়েটার জন্য আমি বেঁচে আছি। ও না থাকলে হয়তো আজ আমি তোমার সাথে কথা বলতে পারতাম না। রিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর তাড়াতাড়ি ঝুঁকে চন্দার মাথায় হাত বুলিয়ে জোর করে হাসতে হাসতে বলল, আরে বাহ, কত মিষ্টি মেয়ে। ধন্যবাদ সোনা আমার দিদিকে বাঁচানোর জন্যে। চন্দা পিছিয়ে গেল। তার চোখে সন্দেহ ছিল। তার অন্তরাত্মা বলছিল যে এই হাসি সত্যি নয়। যখন রিয়া চলে গেল তখন নিতা চোখ বন্ধ করে নিল। তার মাথায় পুরনো স্মৃতিগুলো কোনো সিনেমার মতো চলতে লাগল। পিঠে দেওয়া সেই ধাক্কা, বৃষ্টির রাতে সেই ঠান্ডা চোখ, এখন সব পরিষ্কার হয়ে গিয়েছিল। এক অসহ্য যন্ত্রণা তার হৃদয়কে আঁকড়ে ধরল। যাকে সে নিজের রত মনে করত, সেই তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সেই রাতেই উকিল শর্মা ফোন করে খবর দিলেন, আমি কোম্পানির ফাইলগুলো তদন্ত করতে শুরু করেছি। আপনি যেমন সন্দেহ করেছিলেন, অনেক কাগজে আপনার জালি সই আছে। বিক্রম সেগুলোকে আসল প্রমাণ করার চেষ্টা করছে। আমি প্রমাণ জোগাড় করছি, কিন্তু নেতাজি, আপনি সাবধান থাকবেন, ওরা থামবে না। এটা শুনে নিতা চন্দার দিকে তাকালো। মেয়েটি তার মাকে হাওয়া করছিল। তার চুলগুলো পাখার হাওয়ায় উঠছিল। নিতা সেই বাইরে করিডোরে জুতোর খটখট শব্দ শোনা গেল। সেই ট্যাটুবালা গুন্ডা ফিরে এসেছিল। এবার সে অন্ধকারে লুকিয়েছিল। তার ঠান্ডা নজর ঘরের দিকে ছিল। সে ফোন বের করে একটি মেসেজ টাইপ করল, মেয়েটি এখনও ওখানেই আছে, আমি আদেশের অপেক্ষায় আছি। সেই রাতে শর্মার অফিসের আলো জ্বলতে থাকল। টেবিলের ওপর নিতার কোম্পানির ফাইলের স্তূপ লেগেছিল। শর্মা যখন সেই আঁকাবাঁকা সইগুলো দেখলেন তখন তার ভ্রু কুঁচকে গেল। বিক্রম অনেক বড় ভুল করে ফেলেছে। সে তার স্ত্রীর জালি সই করে শেয়ার দখল করার চেষ্টা করেছে। তিনি তৎক্ষণাৎ সব গড়বড় নোট করলেন। তখনই তার ফোন বেজে উঠল। তার এক বিশ্বাসী সাথী জানালো, আমি ব্যাংক ডিটেলস চেক করেছি। বিক্রম আর রিয়া সম্প্রতি অনেক টাকা বিদেশে পাঠিয়েছে। পরিষ্কার যে ওরা পালানোর প্রস্তুতি নিচ্ছে। শর্মার মন ভারী হয়ে গেল। তিনি জানতেন যত বেশি প্রমাণ মিলবে, নিতা আর চন্দার প্রাণের ঝুঁকি তত বাড়বে। তিনি ঠিক করলেন যে কাল সকালে তিনি নিজে হাসপাতালে গিয়ে নিতার সাথে দেখা করবেন আর সুরক্ষার প্ল্যান বানাবেন। ওদিকে নদীর ধারে সেই কাছা ঝুপড়িতে চন্দা সারাদিনের খাটুনির পর বাড়ি ফিরল। তার মা এখনও খুব অসুস্থ ছিলেন, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। চন্দা মায়ের কপালে জলপট্টি দিচ্ছিল, এমন সময় দরজায় জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ হল। কে? চন্দা কাপা গলায় জিজ্ঞাসা করল। কোনো উত্তর এলো না, শুধু দরজার নিচ দিয়ে এক কালো ছায়া দেখা যাচ্ছিল। চন্দার বুক দুরুদুরু করতে লাগল। কিছুক্ষণ পর দরজা নিজে নিজেই খুলে গেল, আর সেই ট্যাটুওয়ালা গুন্ডা ভেতরে ঢুকল। তার মুখে এক ঘিন ঘিন হাসি ছিল। এ মেয়ে, তোর আগের শিক্ষা মনে নেই নাকি? চন্দা ভয়ে তার মাকে জড়িয়ে ধরল। মা সাহস করে ওঠার চেষ্টা করলেন আর কাপা গলায় বললেন, আপনারা কি চান? আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই। গুন্ডা নাক সিটকে ভারী পায়ে এগিয়ে গেল। আমার তোর ছেঁড়াখোড়া নোট চাই না। আমি শুধু এটা পাকা করতে এসেছি যে এই মেয়ের মুখ যেন আর কখনো না খোলে। আমাকে কে পাঠিয়েছে তা জানার তোর দরকার নেই। চন্দা কাঁপছিল, কিন্তু হঠাৎ তার নিতার কথা মনে পড়ল, যে মরণ মুখেকে ফিরেও এত সাহস দেখাচ্ছিলেন। চন্দা ঠোঁট কামড়ে ধরল। তার চোখে চমক এলো আর সে চিৎকার করে উঠল, আমি ভয় পাই না। যদি তুমি দিদুনকে কিছু করো তবে আমি পুরো পাড়ার লোককে জড়ো করে নেব। তার আওয়াজ রাতের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল। আশেপাশের কিছু প্রতিবেশী আলো জ্বালিয়ে বাইরে উকি দিতে লাগল। গুন্ডা কিছুটা ঘাবড়ে গেল আর ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। যেতে যেতে সে আঙুল দেখিয়ে হুমকি দিল, এ ছুরি, আমাকে চ্যালেঞ্জ করিস না, পরের বার এত সহজে বাঁচতে পারবি না। দরজা জোরে বন্ধ হল, আর ঝুপড়িতে আবার নিস্তব্ধতা নেমে এলো। মা মেয়েকে কোষে জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে জল পড়ছিল। মা, আমার খুব ভয় লাগছে, কিন্তু তুমি আমার চেয়েও বেশি সাহসী। চন্দা চোখ মুছে দৃঢ়তার সাথে বলল, আমি ওদের দিদুনকে ক্ষতি করতে দেব না। দিদুন আমার উপর ভরসা করেছেন, আমাকে ওনাকে রক্ষা করতে হবে। পরের দিন সকালে হাসপাতালে উকিল শর্মা ফাইলের এক মোটা বান্ডিল নিয়ে ঢুকলেন। নিতা চুপচাপ বসেছিল,
কিন্তু পুরনো বন্ধুকে দেখে তার চোখে আশার আলো জাগল। শর্মা তার সামনে কাগজ রেখে বললেন, এগুলো প্রমাণ যে বিক্রম আপনার জালি সই করেছে, আর রিয়া সাক্ষী হিসেবে সই করেছে। যদি আমরা এগুলো কোর্টে নিয়ে যাই তবে ওরা বাঁচতে পারবে না। নিতা কাপা হাতে ফাইল তুললেন। প্রতিটা শব্দ তার বুকে আঘাত করছিল। চোখের জল বেরিয়ে এলো, ভয়ের জন্য নয়, বরং সেই তেতো সত্যের জন্য যে তার নিজের স্বামী আর বোন তাকে ধোঁকা দিয়েছে। আমি লড়ব শর্মা, নিতা ধীর কিন্তু পাকা গলায় বলল, শুধু নিজের জন্য নয়, বরং ওই বাচ্চা মেয়েটার জন্যেও। শর্মা মাথা নাড়লেন। তিনি জানতেন যে আসল লড়াই এবার শুরু হয়ে গিয়েছে। বাইরে হাসপাতালের করিডোরে একজোড়া ঠান্ডা চোখ তাদের ওপর নজর রাখছিল। ট্যাটুওয়ালা গুন্ডা বিক্রমকে খবর দিল। মেয়েটি এখনও চুপ হয়নি, আর নিতার সাথে এখন উকিলও আছে। নিজের দামি গাড়িতে বসে বিক্রম স্টিয়ারিং হুইল এত জোরে ধরল যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেল। যদি এমন হয় তবে এবার কাজ খতম করতে হবে, শুধু ওই মেয়েটার নয়, বরং ওই মহিলাটারও। রিয়া পাশে বসেছিল। তার মাথায় এক নতুন আর খতরনাক পরিকল্পনা তৈরি হচ্ছিল। শহরের মাঝখানের সেই আলিশান বাংলো, যা একসময় নিতার কাছে গর্বের ছিল, তা এখন কালো ষড়যন্ত্রের আড্ডা হয়ে গিয়েছিল। বিক্রম মদের গ্লাস তুলল, কিন্তু খেতে পারল না। সে রিয়ার দিকে তাকালো আর গর্জে উঠল, আমরা ওকে জ্যান্ত ছাড়তে পারি না। যদিও বেঁচে যায় তবে আমাদের সব জালি কাগজ ধরা পড়ে যাবে, আর আমরা বরবাদ হয়ে যাব। রিয়া পায়ের ওপর পা রাখল আর এক শয়তানি হাসির সাথে বলল, যদি আবার হামলা করতে হয় তবে সাফাইয়ের সাথে করতে হবে। গতবার ওই মেয়েটা খেলবিড় দিয়েছিল, এইবার কোনো ভুল নয়। বিক্রম টেবিলে মুষ্ঠাঘাত করল, আমার বাহানা চায় না, আমার রেজাল্ট চাই। রিয়া কিছুক্ষণ চুপ রইল, তারপর ফিসফিস করে বলল, তাহলে আমি সামলাচ্ছি। কাল রাতে নদীর ধারের ওই ঝুপড়িতে এক দুর্ঘটনা ঘটবে, আগুন লেগে যাবে, কারও সন্দেহ হবে না। শুধু একটা দেশলাইয়ের কাঠি, আর ওই মহিলা ওই মেয়ে দুজনেই ছাই হয়ে যাবে। বিক্রম থমকে গেল। এই চিন্তা খুব নিষ্ঠুর ছিল, কিন্তু তার মনে হলো এটাই একমাত্র পথ। সে মাথা নেড়ে দিল, ঠিক আছে, সব প্রমাণ আর সাক্ষী দুটোকেই মিটিয়ে দাও। একই সময়ে হাসপাতালে নিতাকে রিকভারি রুমে শিফট করে দেওয়া হয়েছিল। তার ধীরে ধীরে পুরনো কথা মনে পড়ছিল। বিক্রমের তাকে কাগজে সই করার জন্য বাধ্য করা, রিয়ার তার স্বামীর সাথে সেটে থাকা, এখন সব পরিষ্কার। যখন সে চন্দাকে তার পাশে বসে আপেল কাটতে দেখল, তখন তার মনে হলো যে তাকে বাঁচতেই হবে। তখনই তাকে উকিল শর্মা জানালেন যে ওরা আরেকটা হামলার প্রস্তুতি নিচ্ছে। নিতা শিউরে উঠল, কিন্তু সে চন্দার দিকে তাকালো আর গভীর শ্বাস নিল। তাহলে আমাদের ওদের থেকে দ্রুত হতে হবে। প্রস্তুতি নাও, আমি কোর্টে যাওয়ার জন্য তৈরি। সেই রাতে নদীর ধারের অন্ধকার গলিতে ট্যাটুওয়ালা গুন্ডা তার সাথীর কাছ থেকে পেট্রোলের এক বড় ড্রাম নিল। সে ওই ঝুপড়ির দিকে তাকালো যেখানে চন্দা আর তার মা ঘুমোচ্ছিলেন। তার চোখে হিংস্রতা ছিল। ব্যাস, আর একটা রাত, কাল সকালে এখানে শুধু ছাই থাকবে। সে বিড়বিড় করতে করতে সিগারেটের টুকরো মাটিতে ফেলে দিল। ভেতরে চন্দা এখনও পড়ার চেষ্টা করছিল, আর মা খুব করে কাশছিলেন। কুকুরের ঘেউ ঘেউ আর হাওয়ার শাঁ শাঁ শব্দে পরিবেশ ভয়ানক হয়ে গিয়েছিল। মা, আমার মনে হচ্ছে বাইরে কেউ আছে, চন্দা কাপা গলায় বলল। মা ওঠার চেষ্টা করলেন আর দরজার ভাগ দিয়ে দেখলেন। সত্যি, বাইরে কোনো ছায়া ঘুরছিল, আর তার হাতে কিছু একটা চকচক করছিল। চন্দার গায়ের লোম খাড়া হয়ে গেল। ঠিক সেই সময় তাদের পুরনো মোবাইল ফোন বেজে উঠল। এটা নিতার ফোন ছিল। তার গলায় ঘাবড়ানি ছিল। চন্দা, আমার কথা মন দিয়ে শোনো, কারো জন্য দরজা খুলো না। আমি এখনই জানতে পারলাম যে ওরা তোমাকে আর তোমার মাকে মারতে আসছে। দরজা ভেতর থেকে বন্ধ রাখো। আমি আর উকিল সাহেব এখনই পৌঁছে যাচ্ছি। নিতার কাপা কিন্তু শক্ত গলা শুনে চন্দা মায়ের হাত ধরল আর পুরো শক্তি দিয়ে দরজার খিল তুলে দিল। বাইরে উঠোনে গুন্ডা জোরে জোরে দরজা পেটাতে শুরু করে দিল। দরজা খোল, না হলে আমি এই ঝুপড়ি উড়িয়ে দেব। হাওয়ার ঝাপটায় প্রদীপের শিখা ফরফর করতে লাগল, যাতে মা মেয়ের ভয় পাওয়া মুখে ছায়া নাচতে লাগল। সেই মুহূর্তে তাদের জীবন এক সুতোয় ঝুলছিল, আর বাইরে মৃত্যু তাদের অপেক্ষা করছিল। দরজায় ধাক্কাধাক্কি বাড়তে থাকল, যেন কাঠের ওই দুর্বল দেয়াল ভেঙে ফেলবে। চন্দা তার মাকে জড়িয়ে ধরল। গুন্ডা বাইরে থেকে চেঁচাল, ঠিক আছে, খুলবি না তো, এবার পুড়ে মর। সে পেট্রোলের ড্রামের ঢাকনা খুলল আর পুরো দেয়ালে ছিটিয়ে দিল।
পেট্রোলের কড়া গন্ধ ভেতরে চলে এলো, যাতে চন্দা আর তার মা কাশতে লাগলেন। গুন্ডা লাইটার জ্বালালো, তার চোখে আগুনের শিখা চকচক করছিল। না! চন্দা চিৎকার করল আর তার মাকে টেনে পেছনের দরজার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। তখনই গলির মোড়ে এক গাড়ির হর্ন জোরে বাজল, আর হেডলাইটের জোরালো আলো সরাসরি গুন্ডার চোখে পড়ল। সে থমকে গেল। গাড়ি থেকে উকিল শর্মা আর নিতা দ্রুত বাইরে বেরিয়ে এলেন। নিতা এখনও দুর্বল ছিলেন, কিন্তু লাঠির সাহায্যে দৌড়ে এলেন। থামো! যদি তুমি আগুন লাগাও তবে তোমাকে আইন ছাড়বে না। নিতার গলা ভারী ছিল। গুন্ডা পাগলের মতো হাসল। আইন? এখানে তো শুধু আগুন আর ছাই আছে বুড়ি। সে জ্বলন্ত লাইটার নিচে ফেলে দিল। আগুন তৎক্ষণাৎ পেট্রোল ধরে নিল, আর দেখতে দেখতে পুরো ঝুপড়ি লেলিহান শিখায় ঘিরে গেল। চন্দা জোরে চিৎকার করল আর মাকে টেনে পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু ধোঁয়া এত ঘন ছিল যে ওরা কিছু দেখতে পাচ্ছিল না। নিতা নিজের প্রাণের পরোয়া না করে ধোঁয়ার মধ্যে ঢুকে পড়লেন আর চিৎকার করলেন, চন্দা, চন্দা, জলদি বাইরে এসো। আগুনের শিখার মাঝখান থেকে চন্দার ছোট আকৃতি ফুটে উঠল। সে তার মাকে কোষে ধরে রেখেছিল। সে টলতে টলতে বাইরে বেরিয়ে এলো। শর্মা আর নিতা দৌড়ে তাদের সামলালেন আর নিরাপদ দূরত্বে নিয়ে গেলেন। যেমনই ওরা বাইরে এলো, পেছনে জোরালো বিস্ফোরণ হলো, আর পুরো ঝুপড়ি আগুনের গোলা হয়ে গেল। পাড়ার লোক বালতি আর লাঠি নিয়ে দৌড়ে এলো। গুন্ডা পালানোর চেষ্টা করল, কিন্তু পাড়ার এক যুবক তাকে ধরে ফেলল আর মাটিতে আছাড় মারল। ধরো একে, এই আগুন লাগিয়েছে। লোক তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। আলোতে তার মুখ ঘামে ভিজে গিয়েছিল। এক লোক তার পকেট তল্লাশি করল আর নোটে ভরা এক মোটা খাম বের করল। সবাই থমকে গেল। এ তো সুপারি কিলার। ভিড়ের মধ্য থেকে আওয়াজ এলো, কেউ একে মারার জন্য টাকা দিয়েছে। নিতা কাঁপা পায়ে তার কাছে গেলেন আর তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, বলো এর পেছনে কে আছে? গুন্ডা দাঁত খিঁচল, কিন্তু যখন টর্চের আলো সেই খামের উপর পড়ল, যাতে আঙুলের ছাপ ছিল, তখন তার মনে হল যে আর বাঁচার কোনো পথ নেই। সে তিক্ত হাসির সাথে বলল, জানতে চাও? তোমার স্বামী আর তোমার নিজের বোন, ওরাই আমাকে এই কাজ সঁপেছিল। এই স্বীকারোক্তি কোনো বিজলির মতো নিতার উপর পড়ল। ভিড়ে নিস্তব্ধতা নেমে এলো। তারপর ফিসফাস শুরু হয়ে গেল। নিতা চোখ বন্ধ করে নিলেন। চোখের জল বয়ে গেল। সন্দেহ তো ছিলই, কিন্তু যখন খুনি নিজে এই কথা কবুল করল, তখন তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। উকিল শর্মা কড়া গলায় বললেন, একে বেঁধে রাখো, এখনই পুলিশকে ডাকছি। এটা এই কেসের সবথেকে বড় প্রমাণ। ভিড় সম্মতিতে স্লোগান দিল। সাইরেনের শব্দ ধ্বনিত হল, আর পুলিশের জিপ লাল নীল বাতি চমকাতে চমকাতে সেখানে এসে পৌঁছাল। গুন্ডাকে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। মানুষ রাগে চিৎকার করছিল। জ্বলন্ত ঝুপড়ির সামনে নিতা হাঁটু গেড়ে বসে পড়লেন, আর তিনি চন্দার ছোট্ট হাত দুটো নিজের হাতে নিয়ে নিলেন। তার গলা বুঝে এলো, মা, যদি তুমি না থাকতে তবে হয়তো আমি আজ এই সত্যি দেখার জন্য বেঁচে থাকতাম না। চন্দা তার লাল চোখ ঘষল আর জোর করে হাসার চেষ্টা করল। দিদুন, আপনি কাঁদবেন না। আমাদের কাছে উকিল সাহেব আছেন, পুলিশ আছে, আমরা বিচার পাব। নিতা তাকে জড়িয়ে ধরলেন। তার মনে এক নতুন আগুন জ্বলে উঠেছিল। শুধু নিজের সম্পত্তি ফিরে পাওয়ার নয়, বরং এটা প্রমাণ করার যে ভালো কখনো মন্দের আগুনে পুড়ে যেতে পারে না। সেই রাতে ধোঁয়া আর ছাইয়ের মাঝে নিতার চোখে এক চমক ছিল। এটি এক খোলা যুদ্ধের শুরু ছিল। কোর্ট এখন তাদের হাতিয়ার হবে, আর সত্য হবে তাদের ঢাল, যা প্রতিটা মিথ্যেকে কেটে ফেলবে। পরের দিন সকালে যেমনই সূর্য উঠল, নদীর ধারে ঝুপড়িতে অগ্নিকাণ্ডের খবর প্রতিটা নিউজ চ্যানেল আর ওয়েবসাইটে ছেয়ে গেল। এক চাঞ্চল্যকর হেডলাইন চলছিল, কোটিপতি নিতা দ্বিতীয়বার মরণমুখ থেকে বাঁচলেন। আগুন লাগানো ব্যক্তি কবুল করল সুপারি দিয়ে মারার চেষ্টা। পোড়া ঝুপড়ির ছবি আর প্রতিবেশীদের বয়ান পুরো দেশকে নাড়িয়ে দিল। সোশ্যাল মিডিয়ায় মানুষ ওই গরিব মেয়ে আর অসুস্থ মায়ের উপর হওয়া হামলায় ক্ষুব্ধ ছিল। হাসপাতালের ঘরে নিতা বালিশে হেলান দিয়ে বসে টিলি দেখছিলেন। তিনি চন্দার হাত কষে ধরলেন আর গম্ভীর গলায় বললেন, এখন সত্যি চেপে রাখা যাবে না, এখন সবার নজর আমাদের ওপর। উকিল শর্মা আরেকটা ফাইল টেবিলের ওপর রেখে বললেন, আমি আজই শহরের আদালতে বিক্রম আর রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে দিয়েছি। জালি সই, আগুন লাগানো ব্যক্তির বয়ান আর চন্দার সাক্ষ্য আমাদের কাছে সব আছে। এবার খোলা শুনানি হবে। চন্দা এটা শুনে কিছুটা কেঁপে গেল। সে তো আবর্জনা কুড়োনো এক সামান্য মেয়ে ছিল। সে কখনো ভিড়েন মোকাবিলা করেনি, কোর্ট তো অনেক দূরের কথা। নিতা তার ভয় বুঝে নিলেন আর ভালোবেসে তার কাঁধে হাত রাখলেন। তুমি একা নও চন্দা, আমি তোমার সাথে থাকব, যেমন তুমি সেই ঝোড়ো রাতে আমার সাথে ছিলে। সেই আলিশান বাংলোতে বিক্রম রাগে খবরের কাগজ টেবিলের ওপর আছাড় মারল। তার মুখ রাগে লাল হয়ে যাচ্ছিল। রিয়া তার পাশে বসেছিল। সে শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু তার ঠোঁট কষে কামড়ানো ছিল।
এই সাংবাদিকরা আমাদের খুনি বানিয়ে দিয়েছে, বিক্রম গর্জে উঠল। রিয়া এক ফ্যাকাশে আর বিষাক্ত হাসির সাথে বলল, আমরা এখনও হারিনি। যতক্ষণ মামলা না চলে আমাদের কাছে সুযোগ আছে। ভুলো না, আদালতে টাকা অনেক মুখ বন্ধ করাতে পারে। বিক্রম তার শালিকার দিকে সন্দেহের সাথে তাকালো। তুমি কি নিশ্চিত যে তুমি কোনো প্রমাণ ছাড়োনি? রিয়া কাঁধ হুচকালো। জালি কাগজপত্র ধরা পড়েছে, কিন্তু এটা প্রমাণ করা যে ওই গুন্ডাকে আমরা পাঠিয়েছিলাম তা এখনও কঠিন। যদি সে তার বয়ান বদলে দেয় তবে সব কিছু বদলে যাবে। বিক্রম চুপ হয়ে গেল, কিন্তু তার মাথায় আরেকটা খাতারনাক বিচার এলো। হয়তো আরেকবার সাফাই অভিযান চালাতে হবে। ওদিকে হাসপাতালে নিতার সাথে দেখা করার লোকেদের লাইন লেগে গিয়েছিল। অনেক এনজিও, সাংবাদিক আর সেই সব লোক যাদের নিতা কখনো সাহায্য করেছিলেন, সবাই নিজেদের সহানুভূতি জানাতে আসছিল। নিতা শোরগোল পছন্দ করতেন না, কিন্তু মানুষের এই ভালোবাসা তাকে সাহস দিল যে সত্য তার সাথে আছে। এক সন্ধ্যায় এক ছোট প্রেস কনফারেন্সে নিতা ডজন ডজন ক্যামেরার সামনে বসলেন। তার মুখ দুর্বল ছিল, কিন্তু চোখে আগুন ছিল। তিনি পরিষ্কার আর চড়া গলায় বললেন, আমি আমার স্বামীর উপর ভরসা করেছিলাম, নিজের বোনকে ভালোবাসা দিয়েছিলাম, কিন্তু আমি চুপ থাকতে পারি না যখন ওরা আমার আর এক মাসুম বাচ্চার জান নেবার চেষ্টা করেছে। আমি আমার উকিল আর আইনের সাথে মিলে সত্য সামনে আনব। এই বয়ান তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। চন্দা, যে তার পেছনে ভয়ে দাঁড়িয়েছিল, তাকে মানুষ এখন ভালোবেসে বিচারের ছোট্ট পরী বলতে শুরু করেছিল। এক নির্জন ক্যাফেতে বিক্রম আর রিয়া এক কালো স্যুট পরা লোকের সাথে দেখা করল। বিক্রম এক ফাইল তার দিকে দাঁড়িয়ে দিল আর ভাইয়ের ভাবায় বলল, এটা সাক্ষীদের লিস্ট। আমি চাই যে এই লোকেরা ভুলে যাক ওরা কি দেখেছিল। কালো স্যুট পরা লোকটি ফাইলটি দেখল আর এক ঠান্ডা হাসির সাথে বলল, চিন্তা করবেন না, একটু চাপ, একটু হুমকি বা একটা ছোট অ্যাক্সিডেন্ট, অনেক উপায় আছে। রিয়া হাত ভাঁজ করে বলল, যাই করো ওই মহিলার পক্ষে যেন কেউ না দাঁড়ায়। আমাদের এই কেস যে কোনো মূল্যে জিততে হবে। সেই লোক টাকার ব্যাগ নিয়ে চলে গেল। পেছনে ফেলে গেল অপরাধের আরও এক দুর্গন্ধ। সেই রাতে হাসপাতালে চন্দা নিজের মা আর নিতার দেখাশোনা করে ক্লান্ত হয়ে গিয়েছিল। তখনই ল্যান্ডলাইন ফোন বেজে উঠল। চন্দা রিসিভার তুলল, তো অন্যদিক থেকে এক ভারী আর ভয়ানক আওয়াজ এলো, এ ছুরি, কোর্টে নিজের মুখ সামলে খুলবি। যদি তুই সাক্ষ্য দেওয়ার সাহস করিস তবে তোর মা আর জ্যান্ত বাঁচবে না। ফোন কেটে গেল আর শুধু টু টু আওয়াজ হতে থাকল। চন্দা থমকে গেল, তার হাত কাঁপতে লাগল। তার অসুস্থ মা যখন এটা দেখলেন তখন থাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? চন্দা কেঁদে ফেলল, মা, ওরা বলছে যে আমি যদি সাক্ষ্য দিই তবে ওরা তোমাকে মেরে ফেলবে। মা তার মেয়েকে দেখলেন, তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু এক অদ্ভুত চমকও ছিল। তিনি চন্দার হাত ধরে বললেন, মা, ভয় পেও না, আমার জান যে কোনো সময় চলে যেতে পারে, কিন্তু সত্যকে মরতে দিও না, তোমাকে এখন দাঁড়াতে হবে। মায়ের এই কথাগুলো চন্দার ভেতরে সাহস ভরে দিল। সে চোখের জল মুছল আর জোরে মাথা নাড়ল। পরের দিন সকালে উকিল শর্মা হাসপাতালে এলেন। তিনি এক মোটা ফাইল আর এক ছোট নোটবুক সাথে এনেছিলেন। মা, এটা তোমার সাক্ষ্য দেওয়ার প্র্যাকটিসের জন্য, শর্মা বললেন। আমি চাই যে তুমি কোর্টে ভয় না পাও। ওই ছোট ঘরে শর্মা জজ সাজলেন আর নিতা সরকারি উকিল। চন্দা মাঝখানে দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়ার নাটক করতে লাগল। শুরুতে সে তোতলার ছিল আর কাজ ছিল, কিন্তু নিতা তাকে সাহস দিলেন, শুধু সত্যি বলো মা, ওই মুহূর্তের কথা মনে করো যখন তুমি হাসপাতালে চিৎকার করে আমার প্রাণ বাঁচিয়েছিলে। ওই মুহূর্তের কথা মনে পড়তেই চন্দার চোখে চমক এলো। তৃতীয়বারে তার আওয়াজ পরিষ্কার আর চড়া হয়ে গেল। উকিল শর্মা সন্তুষ্টির সাথে মাথা নাড়লেন, খুব ভালো, এবার তোমাকে কেউ দমাতে পারবে না। যখন প্রস্তুতি চলছিল, বিক্রম হার মানেনি। সে তার লোকেদের মাধ্যমে ওই প্রতিবেশীর বাড়িতে টাকা পাঠালো যে গুন্ডাকে আগুন লাগাতে দেখেছিল। ওই প্রতিবেশী গরিব ছিল আর টাকা এক বড় লালচ ছিল, কিন্তু যখন সে নোটের তাড়া দেখল তখন তার ওই দৃশ্য মনে পড়ে গেল। আগুনের লেলিহান শিখার মাঝে এক মা আর মেয়ের কান্না। সে কাপা হাতে টাকার খাম আগুনে ফেলে দিল আর কসম খেল যে সে কোর্টে সত্যি বলবে। যখন বিক্রম এটা জানতে পারল তখন সে রাগে পাগল হয়ে গেল, কিন্তু এখন সে চেয়েও কিছু করতে পারত না, কারণ পুরো দেশ এই কেসের ওপর নজর গেঁথে বসেছিল। শুনানির দিন এসে গেল। শহরের আদালত খাসা-খাসি ভর্তি ছিল। সকাল থেকেই শয়ে শয়ে সাংবাদিক আর টিভি ক্যামেরা বাইরে অপেক্ষা করছিল। নোটিশ বোর্ডে লেখা ছিল, নিতা বনাম বিক্রম এবং রিয়া, হত্যার ষড়যন্ত্র এবং জালিয়াতি। পরিবেশে উত্তেজনা ছিল। নিতা হুইলচেয়ারে নয় বরং হেঁটে আদালতে ঢুকলেন। তিনি গাঢ় নীল রঙের সাদাটে স্যুট পরেছিলেন।
তার পাশে চন্দা তার মায়ের হাত কষে ধরে রেখেছিল। উকিল শর্মা নিজের টাই ঠিক করলেন আর নিতাকে বললেন, আজ ফয়সালার দিন, সত্য নিজে কথা বলবে। বড় দরজা খুলল আর বিক্রম ও রিয়াকে হাতকড়া পরিয়ে ভেতরে আনা হল। তাদের মাথা নিচু ছিল, কিন্তু মুখে এখনও অহংকার দেখা যাচ্ছিল। ভিড়ের মধ্য থেকে রাগী আওয়াজ এলো, পশু এগুলো, এদের সাজা পাওয়া উচিত। জাজ হাতুড়ি পেটালেন আর শান্তি বজায় রাখতে বললেন। মামলা শুরু হল। সরকারি উকিল এক এক করে সব অভিযোগ পড়লেন। নদীতে ধাক্কা দেওয়া, হাসপাতালে বিষ দেওয়ার চেষ্টা আর ঝুপড়িতে আগুন লাগানো। প্রতিটা শব্দ বিক্রম আর রিয়ার মুখে চরের মতো লাগছিল। যখন সাক্ষ্য দেওয়ার পালা এলো, তখন সবথেকে আগে চন্দাকে ডাকা হলো। পুরো আদালতে নিস্তব্ধতা নেমে এলো। এক ছোট সাধারণ জামাকাপড় পরা মেয়ে সাক্ষীদের কাঠগড়ায় দাঁড়িয়েছিল। জাজ জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি দেখেছ? চন্দা গভীর শ্বাস নিল। এক মুহূর্তের জন্য তার ফোনের সেই হুমকির কথা মনে পড়ল, কিন্তু তারপর সে নিতা আর নিজের মায়ের দিকে তাকাল। সে পরিষ্কার গলায় বলল, সেদিন আমি দেখলাম যে ওই কম্পাউন্ডার আঙ্কেল দিদুনকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিলেন। ওই ওষুধটা অদ্ভুত ছিল, জলের মতো। আমি জোরে চেঁচিয়ে বললাম যে দেবেন না, ওটা বিষ, আর পরে ডাক্তার আঙ্কেলও একই কথা বলেছিলেন। কোর্টে ফিসফাস হতে লাগল। চন্দা এরপর নদীর ঘটনা আর আগুনের রাতের পুরো সত্যি জানালো। বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল আর রিয়া নিজের মুঠি কামড়াচ্ছিল। এরপরই প্রতিবেশী সাক্ষ্য দিলেন, আমি নিজের চোখে ওই গুন্ডাকে পেট্রোল ছিটাতে আর আগুন লাগাতে দেখেছি। আমি ওর কাছে টাকার খামও দেখেছিলাম। সরকারি উকিল প্রমাণ হিসেবে ওই খাম পেশ করলেন, যাতে বিক্রমের আঙুলের ছাপ ছিল। এটা দেখে কোর্টে হাঙ্গামা শুরু হয়ে গেল। জাজ বিক্রমকে জিজ্ঞাসা করলেন, আপনার কি নিজের সাফায়ে কিছু বলার আছে? বিক্রম ঘামে নিয়ে একাকার হয়ে গেল। আমি কিছু জানি না, আমাকে ফাঁসালো হচ্ছে। কিন্তু জনতার ঘৃণাভরা চাহনি বলে দিচ্ছিল যে তার খেল খতম হয়ে গিয়েছে। নিতা এসব চুপচাপ দেখলেন। তার চোখ থেকে জল পড়ছিল। তিনি জানতেন যে বিচারের পথ কঠিন, কিন্তু আজ তিনি একা ছিলেন না। তখনই উকিল শর্মা উঠে দাঁড়ালেন। তার হাতে এক নতুন ফাইল ছিল। পাড়ার লোক বালতি আর লাঠি নিয়ে দৌড়ে এলো। গুন্ডা পালানোর চেষ্টা করল, কিন্তু পাড়ার এক যুবক তাকে ধরে ফেলল আর মাটিতে আছাড় মারল। ধরো একে, এই আগুন লাগিয়েছে। লোক তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। আলোতে তার মুখ ঘামে ভিজে গিয়েছিল। এক লোক তার পকেট তল্লাশি করল আর নোটে ভরা এক মোটা খাম বের করল। সবাই থমকে গেল। এ তো সুপারি কিলার। ভিড়ের মধ্য থেকে আওয়াজ এলো, কেউ একে মারার জন্য টাকা দিয়েছে। নিতা কাঁপা পায়ে তার কাছে গেলেন আর তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, বলো এর পেছনে কে আছে? গুন্ডা দাঁত খিঁচল, কিন্তু যখন টর্চের আলো সেই খামের উপর পড়ল, যাতে আঙুলের ছাপ ছিল, তখন তার মনে হল যে আর বাঁচার কোনো পথ নেই। সে তিক্ত হাসির সাথে বলল, জানতে চাও? তোমার স্বামী আর তোমার নিজের বোন, ওরাই আমাকে এই কাজ সঁপেছিল। এই স্বীকারোক্তি কোনো বিজলির মতো নিতার উপর পড়ল। ভিড়ে নিস্তব্ধতা নেমে এলো। তারপর ফিসফাস শুরু হয়ে গেল। নিতা চোখ বন্ধ করে নিলেন। চোখের জল বয়ে গেল। সন্দেহ তো ছিলই, কিন্তু যখন খুনি নিজে এই কথা কবুল করল, তখন তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। উকিল শর্মা কড়া গলায় বললেন, একে বেঁধে রাখো, এখনই পুলিশকে ডাকছি। এটা এই কেসের সবথেকে বড় প্রমাণ। ভিড় সম্মতিতে স্লোগান দিল। সাইরেনের শব্দ ধ্বনিত হল, আর পুলিশের জিপ লাল নীল বাতি চমকাতে চমকাতে সেখানে এসে পৌঁছাল। গুন্ডাকে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। মানুষ রাগে চিৎকার করছিল। জ্বলন্ত ঝুপড়ির সামনে নিতা হাঁটু গেড়ে বসে পড়লেন, আর তিনি চন্দার ছোট্ট হাত দুটো নিজের হাতে নিয়ে নিলেন। তার গলা বুঝে এলো, মা, যদি তুমি না থাকতে, তবে হয়তো আমি আজ এই সত্যি দেখার জন্য বেঁচে থাকতাম না। চন্দা তার লাল চোখ ঘষল আর জোর করে হাসার চেষ্টা করল। দিদুন, আপনি কাঁদবেন না। আমাদের কাছে উকিল সাহেব আছেন, পুলিশ আছে, আমরা বিচার পাব। নিতা তাকে জড়িয়ে ধরলেন। তার মনে এক নতুন আগুন জ্বলে উঠেছিল। শুধু নিজের সম্পত্তি ফিরে পাওয়ার নয়, বরং এটা প্রমাণ করার যে ভালো কখনো মন্দের আগুনে পুড়ে যেতে পারে না। সেই রাতে ধোঁয়া আর ছাইয়ের মাঝে নিতার চোখে এক চমক ছিল। এটি এক খোলা যুদ্ধের শুরু ছিল। কোর্ট এখন তাদের হাতিয়ার হবে, আর সত্য হবে তাদের ঢাল, যা প্রতিটা মিথ্যেকে কেটে ফেলবে। তিনি চন্দার হাত ধরে নিলেন। পুরো আদালত দাঁড়িয়ে হাততালি দিল। জাজ 15 মিনিটের ব্রেকে ঘোষণা করলেন। ব্রেকের সময় বিক্রম আর রিয়াকে হেফাজতে রাখা হল। রিয়া হাউ হাউ করে কাঁদছিল, দাদা, আমরা বরবাদ হয়ে গেলাম। বিক্রম দাঁত কিড়মির করছিল, চুপ কর, এখনও কিছু হতে পারে। কিন্তু সেও জানত যে এখন আর কিছু বাকি নেই। এদিকে চন্দা চেয়ারে বসেছিল, তার বুক দুরুদুরু করছিল। নিতা তাকে সান্ত্বনা দিলেন। 15 মিনিট পর জাজ ফিরে এলেন। নিস্তব্ধতা নেমে এলো। জাজ নিজের ফায়সালা শোনালেন।
সব প্রমাণ আর সাক্ষীদের দেখে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বিক্রম আর রিয়া নিতার হত্যার ষড়যন্ত্র করেছিল আর সম্পত্তি হাতানোর চেষ্টা করেছিল। আদালত বিক্রমকে যাবজ্জীবন কারাদণ্ড আর রিয়াকে ২৫ বছরের সাজা শোনাচ্ছে। ফাইসালা শুনতেই কোর্ট হাততালির গর্জনে ফেটে পড়ল। রিয়া ভুঁপিয়ে ভুঁপিয়ে কাঁদতে লাগল, দিদি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু নিতা চুপ রইলেন। বিক্রম চিৎকার করছিল, আমি নির্দোষ। কিন্তু পুলিশ তাকে হিচড়ে নিয়ে গেল। নিতা চন্দাকে জড়িয়ে ধরলেন। দুজনের চোখে জল ছিল, কিন্তু এটা খুশির জল ছিল। উকিল শর্মাও স্বস্তির নিঃশ্বাস নিলেন। বাহারে বের হতেই সাংবাদিকরা নিতাকে ঘিরে ধরল। नीता कैमरार सामने बोलें, सत्य को अंधकार में छिपा रखा जा सकता है लेकिन मिटाया नहीं जा सकता। अगर चंदा जैसी एक गरीब लड़की हिम्मत नहीं दिखाती तो आज बुराई की जीत होती। विश्वास रखिए, अच्छाई हमेशा बुराई पर भारी होती है। बाहर सैकड़ों लोग दाड़िয়েছিলেন। যখন नीता और चंदा बाहर बेर हलें तखन मानुष फूल बर्षण करल। एक वयस्क महिला चंदार हाथ चुमू खेलें, माँ तुमी अंधकार में जला प्रदीप। चंदा लज्जा पेয়ে গেল। সে কখনো ভাবেনি যে সে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভিড়ের পিছে কিছু সন্দেহভাজন লোক দাঁড়িয়েছিল যারা বিক্রমের পুরানো সাথী ছিল, কিন্তু পুলিশ আর জনতার রাগ দেখकर ওরা চুপচাপ কেটে পড়ল। মন্দির ছায়া এখন কেটে গিয়েছে। नीता আকাশের দিকে তাকালেন। কত বর্ষ পর তিনি এতটা হালকা অনুভব করছিলেন। এটা শুধু এক কেস কি জিত नहीं थी, এটা ছিল মনুষ্যত্ব কি জিত। খবর আগুনের মতো ছড়িয়ে গেল। বিশ্বাসঘাতকদের সাজা মিলল, গরিব মেয়ের বিচার পাইয়ে দেওয়া। সোশ্যাল মিডিয়ায় চন্দার ছবি ছেয়ে গেল। হাসপাতালে ফিরলে ডাক্তার আর রোগীরা তাদের স্বাগত জানালেন। চন্দার মা গর্বের সাথে নিজের মেয়েকে দেখলেন। আমার মেয়ে ওটা করে দেখালো যা বড়রা করতে পারে না। সেই রাতে হাসপাতালের ঘরে ৩ জন একসাথে বসেছিল। नीता চন্দার মায়ের হাতে গরম জলের গ্লাস দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, এখন থেকে আমি আর চন্দার দেখাশোনা করব। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, এখন আমার ধর্ম যে আমি সেই ঋণ শোধ করি। মা কৃতজ্ঞতায় नीताর হাত ধরে নিলেন। আপনার কপাল ভালো ছিল যে আপনি বেঁচে গিয়েছেন, কিন্তু এটা সত্যি যে চন্দাই সেই আলো যে আপনাকে মৃত্যুর অন্ধকার থেকে বের করে এনেছে। नीताর চোখ ভরে এলো। তিনি জানালার পাশে বসা চন্দাকে দেখলেন যে চাঁদ দেখছিল। नीता উপলব্ধি করলেন যে তার সম্পদ আর প্রতিপত্তি সব বৃথা যদি তাতে মনুষ্যত্ব না থাকে। পরের দিন সাংবাদিকদের এক টিম নদীর ধারে চন্দার ভাঙা ঝুপড়ির জায়গায় পৌঁছালো। তারা ওই ছাই আর ধ্বংসস্তূপের ছবি নিল, ওই ভাঙা খাট আর পোড়া বাসন দেখালো। এই ছবিগুলো পুরো দেশকে কাঁদিয়ে দিল। রাতারাতি সাহায্যের জন্য হাত উঠতে লাগল। কেউ টাকা পাঠালো, কেউ ওষুধ, তো কেউ চন্দার পড়াশোনার দায়িত্ব নিল। বিচারের আলো নামে এক ফান্ড শুরু করা হলো। যখন চন্দা এটা জানতে পারল তখন সে খুশিতে মাকে জড়িয়ে ধরল। মা, এবার আমাকে স্কুল ছাড়তে হবে না, আমি আবার পড়ব। মা হাসলেন, তুমি এক উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী মা আমার। ওদিকে জেলের অন্ধকার কুঠুরিতে বিক্রম আর রিয়ার কাছে এখন আফসোস ছাড়া আর কিছু ছিল না। না আলিশান পার্টি, না মদ, ব্যাস একাকিত্ব আর তাদের করা কাজের সাজা। नीताর জন্য এই জয় এক শিক্ষাও ছিল। এক রবিবার বিকেলে नीता প্রথমবার নিজের পুরনো বাংলোতে ফিরলেন। ওই বড় বাড়ি যা কখনো তার শান ছিল, এখন ধুলো বালি ভর্তি আর খালি পড়েছিল। ভেতরে পা রাখতেই তিনি ওই পুরনো শীতলতা নয়, বরং এক অদ্ভুত খালি ভাব অনুভব করলেন। তিনি চন্দার দিকে তাকালেন আর ভালোবেসে বললেন, এই বাড়ি এখন আর আমার বাড়ি নেই, কিন্তু যদি তুমি চাও তবে আমরা একে গরিব বাচ্চাদের জন্য এক স্কুল বানাতে পারি। চন্দার চোখ চকচক করে উঠল। সে জোরে মাথা নাড়ল। এটা তার আর नीताর জন্য এক নতুন শুরু ছিল। সেই রাতে চাঁদের আলোতে বসে नीता নিজের ডায়েরিতে লিখলেন, আমি আপনজনদের ধোকায় সবকিছু হারিয়েছিলাম, কিন্তু মনুষ্যত্বের জন্য আমি নিজেকে আবার ফিরে পেয়েছি। এক গরিব মেয়ে আমাকে মনে করিয়ে দিয়েছে যে সত্য কখনো মরে না আর ভালোর সবসময় জয় হয়। ঝড় বয়ে গিয়েছিল। नीता সিদ্ধান্ত নিলেন যে তিনি এখন আর ওই বড় বাংলোতে একা থাকবেন না। তিনি হাসপাতালের পাশে এক ছোট কিন্তু আরামদায়ক বাড়ি ভাড়া নিলেন, যাতে তিনি নিজের চিকিৎসা করাতে পারেন আর সাথে চন্দা ও তার মায়ের খেয়াল রাখতে পারেন। যেদিন ওরা নতুন বাড়িতে শিফট হলো नीता বাক্সগুলো দেখে হাসলেন। এত রৈশিতে ছিলাম, কিন্তু এতটা সুকুন কখনো পাইনি। তিনি ভাবলেন চন্দার মায়ের এখন ভালো চিকিৎসা হচ্ছিল। দেশি ওষুধের জায়গায় এখন সঠিক ওষুধ ছিল, আর ডাক্তার বলেছিলেন যে তিনি জলদিই ঠিক হয়ে যাবেন। সকালে চন্দা নিজের পুরনো সাইকেলে মাকে হাসপাতালে নিয়ে যেত, আর नीता তাদের সাথে ফলের ঝুড়ি নিয়ে চলতেন, যেন ওরা একই পরিবার।
একবার হাসপাতালে চন্দা ধীরে জিজ্ঞাসা করল, দিদুন, আপনার খারাপ লাগে না? লোকে কি বলবে যে আপনি এক আবর্জনা কুড়ুনির সাথে থাকছেন? নিতা হেসে তার মাথায় হাত রাখলেন। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি এখন আবর্জনা কুড়ুনি নও, আমার জীবনের পরী। চন্দার মুখ লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু তার ঠোঁটে হাসি ছিল। সমাজের সাহায্যে চন্দা আবার স্কুলে যাওয়া শুরু করল। প্রথম দিন যখন সে ক্লাসে ঢুকল, তখন যেসব বাচ্চা কখনো তাকে নিয়ে মজা করেছিল, তারা আজ তাকে সম্মানের সাথে দেখছিল। টিচার তাকে স্বাগত জানালেন। বাচ্চারা, আজ আমাদের সাথে খুব সাহসী মেয়ে আছে। পুরো ক্লাস হাততালি দিল, যাতে চন্দার চোখ ভরে এলো। সে নিজের নতুন বইগুলো খুলল, যা সে উপহারে পেয়েছিল, আর তাতে সে নিজের সোনালী ভবিষ্যৎ দেখতে পেল। ওদিকে নিতা নিজের পুরনো বাংলোকে আশার আলো বা হাউস অফ হোপে বদলে দেওয়ার কাজ শুরু করলেন। তিনি উকিল শর্মাকে বললেন, আমি চাই যে বাকি বাচ্চারাও চন্দার মতো সুযোগ পাক। ধোঁকা আমাকে ভেঙে দিয়েছিল, কিন্তু দয়া আমাকে বাঁচিয়েছে। এখন আমাকে এটা বিলিয়ে দিতে হবে। উকিল শর্মা, যিনি খুব কম হাসতেন, আজ খুব খুশি দেখাচ্ছিলেন। এক সন্ধেবেলায় তিনজনে, নিতা, চন্দা আর তার মা, সেই নদীর ধারে ঘুরে বেড়াচ্ছিলেন যেখানে এই সব শুরু হয়েছিল। জল এখন শান্ত ছিল। নিতা নদীকে দেখলেন আর বললেন, যে জায়গা আমার প্রাণ প্রায় নিয়ে নিয়েছিল, আজ সেটাই আমার নতুন জীবনের সাক্ষী। চন্দার মা বললেন, জীবনের চাকা ঘোরে, পাপীরা সাজা পেল আর পুণ্য পেল তার পুরস্কার। তিনজনে একে অপরের হাত ধরলেন। এটা রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু এটা তার চেয়েও কোথাও গভীর ছিল, কৃতজ্ঞতা আর মনুষ্যত্বের সম্পর্ক। সেই রাতে নতুন ঘরে নিতা জানালা দিয়ে চাঁদ দেখলেন। কষ্ট এখনও ছিল, কিন্তু এখন তা তাকে বিচ্ছিল না। তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে ছাই থেকেও এক নতুন পৃথিবী বানানো যেতে পারে। কিছুদিন পর আশার আলোর উদ্বোধন হল। ওই বাংলো, যা কখনো অহংকারের প্রতীক ছিল, আজ বাচ্চাদের হাসিতে মুখরিত হচ্ছিল। নিতা দেয়ালে এক বড় বোর্ড লাগালেন, মনুষ্যত্বই আসল সম্পদ। নিতা সাধারণ নীল শাড়ি পরেছিলেন। তিনি চন্দা আর তার মায়ের সাথে মিলে ফিতে কাটলেন। শয়ে শয়ে মানুষ হাততালি দিল। নিজের ভাষণে নিতা বললেন, আমি ধোকার জন্য সব হারিয়েছি, আর এক ছোট্ট হাতের জন্য সব পেয়েছি। আজ থেকে এই বাড়ি ওই স্বপ্নগুলোকে লালন করবে যা অসম্ভব মনে হতো। চন্দাও সেখানে উপস্থিত ছিল, আর অন্য বাচ্চাদের সাথে নিজের প্রথম ক্লাস নিচ্ছিল। যখন টিচার জিজ্ঞাসা করলেন যে ওরা এখানে কেন আছে, তখন চন্দা মাসুমিয়াতের সাথে বলল, কারণ কেউ বিশ্বাস করেছে যে ভালো কাজ একটা পুরো জীবন বদলে দিতে পারে। গল্পের শেষ সেখানেই হলো, কিন্তু তার প্রতিধ্বনি অনেক দূর গেল। দর্শকরা শুধু এক কোর্ট কেস দেখল না, বরং এক সত্যি জানল যে ধোঁকা মানুষকে গর্তে ঠেলে দিতে পারে, কিন্তু মনুষ্যত্ব তাকে আবার টেনে বের করে আনে, আর এই দুনিয়াকে একটু আরও আলোকিত করে দেয়। বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হয়, কিন্তু মনুষ্যত্বের সফর কখনো থামে না। আমি জানতে চাইব যে আপনারা পৃথিবীর কোন কোণ থেকে এই ভিডিও দেখছেন। কমেন্টে নিজের শহর বা দেশের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা জানতে পারি যে আমাদের পরিবার কতটা ছড়িয়েছে। আপনাদের নিতা আর ছোট্ট চন্দার এই গল্প কেমন লাগলো? ওই ছোট্ট মেয়েটির সাহসিকতা কি আপনাদের চোখেও জল এনে দিল? নিজের বিচার আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার ঈশ্বরের কাছে এই প্রার্থনা যে আপনি আর আপনার পরিবার সবসময় সুরক্ষিত থাকুন, আপনাদের ঘরে সুখ শান্তি বজায় থাকুক, আর আপনারা সবসময় সুস্থ থাকুন। আর হ্যাঁ, যদি আপনাদের কাছেও এমন কোনো অনুপ্রেরণামূলক গল্প থাকে বা আপনারা কখনো কারো সাহায্য করে থাকেন, তবে তা কমেন্টে লিখে সবাইকে শোনান। কে জানে, আপনার গল্প হয়তো অন্য কারোর জন্য আশার আলো হয়ে উঠবে। নিজের খুব খেয়াল রাখবেন।